Good afternoon, students. Am I audible? Yes, sir. Good afternoon, sir. Yes, Yes, sir. Good afternoon. Good afternoon, everyone. আচ্ছা, তোমাদের যে কারণে আমি থাকতে বলেছিলাম 12টা 10 থেকে, সেটা হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তোমাদের মধ্যে হয়তো আছে দু একজন যারা অলরেডি এটা মানে অ্যাপ্লাই করে দিয়েছো, আবার অনেকে হয়তো আছে তারা করনি অ্যাপ্লাই। বাট এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, ধরো সবাই স্টুডেন্ট, শোনা যাচ্ছে তো আমার কথা? না স্যার, শোনা যাচ্ছে না। স্যার শেষের দিকে স্যার কেটে গেল। আচ্ছা, ওই আমার একটা কল এসেছিল, ওই জন্য জিজ্ঞেস করলাম। যাই হোক, যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমার এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কি রেঞ্জের মধ্যে আমরা লোন অ্যামাউন্ট রাখবো, এবং আমরা স্যার একটু বেরিয়ে গেছিলাম। ইটস ওকে, বলছি আমরা কিভাবে ক্রেডিট কার্ডটা করব, কিভাবে আমরা লোনটা চাইবো, এবং কি কি ডকুমেন্টস আমরা শেয়ার করব, এবং কিভাবে আমরা আপলোড করব ডকুমেন্টস গুলো, সেই টোটাল ব্যাপারটার জন্যই আমি তোমাদের এই সেশনটা নিচ্ছি। এই সেশনে বেশি স্টুডেন্ট এখনো নেই, মাত্র অনলি 60 স্টুডেন্টস আর দেয়ার। বাকিরা যারা নেই, তোমাদের অনেকেই বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে, তাদেরকে একটু এই জিনিসটা জানিয়ে দেবে, ঠিক আছে, যে কিভাবে আমরা এই ক্রেডিট কার্ডের টোটাল ব্যাপারটা হ্যান্ডেল করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা জানো এটা হচ্ছে ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেওয়া একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই কার্ডের ব্যাপারে একটু আমি তোমাদের বলে নিই আগে, তাহলে তোমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার থাকবে। ধরো এই ক্রেডিট কার্ডটা কিরকম, যে ধরো তুমি যে কোনো কোর্সই করো না কেন, তোমার একটা ভ্যালিডিটি থাকবে, যে তুমি তোমার ইচ্ছে মতো কোর্স চুজ করতে পারছো। এবং তুমি এই যে একটা কোর্স এখন করছো, ধরো এখন ডিপ্লোমা কোর্স করছো, এরপরে ধরো বিটেক কোর্স করবে বা এমটেক কোর্স করবে, তুমি যতদিন অবধি পড়াশোনা করবে ততদিন কিন্তু গভর্নমেন্ট এই 10 লাখ টাকার মধ্যে দিয়ে তোমাকে হেল্প করে যাবে, ঠিক আছে? এই যে ক্রেডিট কার্ডটা, এই ক্রেডিট কার্ডের লোন অ্যামাউন্ট হচ্ছে তোমার 10 লাখ। এই 10 লাখটা কিরকম, 10 লাখটা অটোমেটিক্যালি ক্রেডিট কার্ডে অলরেডি স্যাংশন করে দেওয়া আছে। ওই জন্য এখন তোমরা যতটুকু দরকার ততটুকুই নেবে। এবার এখন কিভাবে নেবে, সাপোজ ধরো তোমাদের কেউ একজন ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্সে হয়তো অ্যাডমিশন নিয়েছিল 1,40,000 টাকা দিয়ে, সাপোজ, বা 1,38,000 টাকা, যাই আছে না কেন। এইবার তোমাদের হয়তো প্রথম সেমিস্টার বা অ্যাডমিশন ফি পেমেন্ট হয়ে গেছে, এবার ধরো 20,000 টাকা করে সবার 1 লাখ টাকা বাকি আছে। এবার তোমরা কি করবে, 1.5 থেকে 2 লাখের মধ্যে লোন অ্যামাউন্টটা করবে সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। তোমরা প্রত্যেকেই লোন অ্যামাউন্ট রাখবে 1.5 থেকে 2, এর থেকে বেশি রাখবে না। কারণ কি, দিস ইজ দ্য টাইম ফর দ্য স্যাংশনিং অফ ইউর ক্রেডিট কার্ড, ঠিক আছে, নট দ্য ডিসবার্সমেন্ট অফ অল দ্য মানি। এই টাইমটাই শুধুমাত্র তোমাদের ক্রেডিট কার্ডটা করা নিয়ে কথা। ক্রেডিট কার্ডের লিমিট অলরেডি সেট করে দেওয়া আছে 10 লাখ। ওই জন্য এই ডিপ্লোমা করতে করতে যতটুকু দরকার তোমরা ততটুকুই নেবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. হ্যালো, আচ্ছা, এইবার আর কয়েকটা ব্যাপার আমি তোমাদের একটু ক্লিয়ারলি বলে দিই। এই যে ক্রেডিট কার্ডটা কিভাবে কাজ করে। তোমাদের একটা মানে কোর্স চলছে, তোমরা এই টাইমে ক্রেডিট কার্ডটা নিচ্ছ, এরপরে হয়তো আরেকটা কোর্স করবে, তখনও তোমাদের এই ক্রেডিট কার্ডের কিছু ফেসিলিটি লাগবে। এইবার গভর্নমেন্ট যেটা ঠিক করেছে, যে যে স্টুডেন্টের ডমিসিল মানে 10 ইয়ার্স একটা ডমিসিল রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলে বসবাসের একটা নথি, সে এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে। সে পশ্চিমবঙ্গেরও হতে পারে বা বাইরের স্টেটেরও হতে পারে। এবার যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো, তারা কিন্তু যদি 10 বছর মানে এখানে তো রয়েছো, তারা সবাই পাচ্ছ। এছাড়া যদি ধরো বিহার, পাটনা বা ঝাড়খণ্ড বা এই যে অন্যান্য স্টেট যেগুলো আছে, এইসব স্টেটের যদি কোনো মানে ছেলে মেয়ে থেকে থাকে, তারা কি করতে পারবে, তারা পাবে হচ্ছে সেন্ট্রালের যে ক্রেডিট কার্ডটা লঞ্চ করা হয়েছে সেন্ট্রালেরটা, হ্যাঁ। কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরটা পাবে অনলি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা সেই সব বাইরের স্টেটের স্টুডেন্ট যারা 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে আছে। আচ্ছা, এইবার এই যে ক্রেডিট কার্ডটা, এটা পাওয়ার জন্য কি কি করতে হবে এবং এর রিপেমেন্ট কিভাবে করতে হবে। তোমাকে গভর্নমেন্ট যেটা বলছে, যে তুমি ক্রেডিট কার্ডটা যেদিন থেকে তোমার স্যাংশন হয়ে যাচ্ছে, তুমি তোমার বয়স 40 সাল হ্যালো। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। এক সেকেন্ড। হ্যাঁ, তোমাদের এই যে ক্রেডিট কার্ডের ভ্যালিডিটি, এই ক্রেডিট কার্ডের ভ্যালিডিটি হচ্ছে তোমার এজ 40 হওয়া অবধি, এবং তুমি এখনই যদি লোনটা নাও, তাহলে তুমি 15 বছর অবধি টাইম পাবে সেই লোনটা পরিশোধ করার। লোন নেওয়া এবং পরিশোধ করার জন্য তোমার টাইম হচ্ছে 15 বছর। সাপোজ কেউ এখন ডিপ্লোমা করছো, এখনো ধরো 2 বছর রয়েছে,
কেউ বিটেক করবে 3 বছর 5 বছর, তারপরে কেউ এমটেক করবে আরো 2 বছর 7 বছর, তারপরে কেউ তো পিএইচডি করবে আরো 4 বছর, 11 বছর। এই যে টোটাল টাইম পিরিয়ডটা চলছে, এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু তুমি যখন চাইবে এই এই ক্রেডিট কার্ড থেকে কিন্তু তুমি লোনটা কালেক্ট করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এইবার বলি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে কি করতে হয়। আচ্ছা, এবার বলছি রিপেমেন্টের প্রসেসটা কি। সাপোজ তুমি ভাবছো তুমি বিটেক করছো আর ডিপ্লোমা করার পরে তুমি চাকরি পেয়ে গেলে, 3 ইয়ার্স ডিপ্লোমা করার পরে তুমি চাকরি পেয়ে গেলে, তখন কি হবে? যখনই তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ, তুমি বললে যে ঠিক আছে আমি 1 বছর অবধি চাকরিটা করে নিই, তারপরে আমি লোন পেমেন্ট করব। সেটা হতে পারে, সেটাকে তোমাকে তাহলে মানে সেই জায়গাটা একটু ইয়ে করতে হবে। বা তুমি মনে করলে মানে গভর্নমেন্ট তোমাকে তোমার এডুকেশন শেষ হওয়ার পরে 1 বছর টাইম দেবে, মানে ফর সার্চিং ফর জব, জবটা পাওয়ার জন্য। তুমি যদি জবটা পেয়ে যাও ভেরি গুড, জবটা যদি না পাও তাহলে তো তোমাকে আবার সেভাবে জবের জন্য তৈরি হতে হবে বা জবটা ইয়ে করতে হবে। ঠিক আছে? এবার ম্যাক্সিমাম স্টুডেন্টরা জব পেয়ে যায়, ওই জন্য তারা তারপরে ইএমআই করে করে আর কি এটা রিপেমেন্ট করে দেয়। তো এইটাই হচ্ছে ব্যাপার তোমার এই ক্রেডিট কার্ডের যে রিপেমেন্ট প্রসিডিওর তার জন্য। হ্যাঁ, এইবার আমি আসি কিভাবে ক্রেডিট কার্ডটার জন্য অ্যাপ্লাই করবে। তোমরা ওই পোর্টালটা নিশ্চয়ই সবাই জানো, আমি তাও একবার বলে দিচ্ছি। একদম গুগলে সার্চ করবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ঠিক আছে? যখনই সার্চ করছো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তখন দেখবে একটা পেজ খুলবে, এবং সেই পেজটা আমি একটু স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট হোল্ড এ সেকেন্ড। আচ্ছা, সুদীপ বা শুভ স্যার কেউ আছেন? আমাকে কাইন্ডলি একটু প্রেজেন্টার বানিয়ে দেবেন। আচ্ছা, ওকে, আই ক্যান প্রেজেন্ট রাইট। আচ্ছা স্টুডেন্টস, কি স্ক্রিন কি শেয়ার হয়েছে আমার? Yes, sir. না আচ্ছা, অনেকে মানে অনেকে দেখতে পাচ্ছ অনেকে পাচ্ছ না, তাহলে একটু ওয়েট করে যাও, ইয়েটা ঠিক হলে ঠিক পেয়ে যাবে। Yes, sir, পাওয়া যাচ্ছে। তোমরা যদি গুগল ক্রোমে চলে যাও, ক্রোম বা যে কোনো ইয়ে থেকেই তোমরা এটা খুলতে পারবে। ঠিক আছে? সাপোজ ধরো তুমি গুগল ক্রোমে চলে গেলে, গুগল ক্রোমে চলে গিয়ে আমি একদম নর্মাল তোমার ধরো আমি সার্চ করছি হচ্ছে একবারে গুগলেই চলে আসছি। গুগলে চলে আসার পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধরো তোমার এই ই ফিলিং, মানে সরি ই ফিলিং না, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা যখনই খুললে দেখো দুটো অপশন খুলে গেছে, দেখতে পাচ্ছ? একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন, আর হচ্ছে ডব্লিউবিএসসিসি বলে নিচে যেটা আছে wbscc.wb.gov.in, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা ক্লিক করো। এইটাই ক্লিক করলেই দেখবে এরকম একটা পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছ? এই পেজটা যখনই খুলে যাবে, পেজটা খুলে যাওয়ার পরে উপরে দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে আর স্টুডেন্ট লগ ইন আছে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রেজিস্টার ইউরসেলফ। এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে তোমাকে যেতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যখনই গেলে তখন তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এই যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো এখানে চেয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই টোটালটা করে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে। Yes, সবাই sir. কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্টুডেন্ট রেজিস্ট্রেশন জায়গাটা দেখি অ্যাপ্লিক্যান্ট নেম থেকে শুরু Yes, করে sir. সব যে ডিটেলস আছে, নিজের যে সব ডিটেলস, প্রোগ্রাম টাইপ মানে কি কোর্স নিয়ে পড়ছো, কি কোর্সের নাম, হ্যাঁ, স্টেট অফ ইনস্টিটিউশন কোথায় আছে, হ্যাঁ, কোন ডিস্ট্রিক্টে আছে, ইনস্টিটিউশনের নাম। সাপোজ ধরো এই ইনস্টিটিউশনের নাম কি লিখবে, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে যেমন ধরো রেজাল্ট দেখাচ্ছে না বা এরকম করে ধরো এসটা তুমি বড় করে দাও, সার্চ করো। ওখানে তো ডিস্ট্রিক্ট লিখতে হবে। হ্যাঁ, ওই তো ডিস্ট্রিক্ট না লিখলে হবে না, ওই জন্য আসছে না, বুঝতে পেরেছো? আমি তো পুরোটা ফিল আপ করছি না, ওই জন্য আসছে না। হ্যালো, তোমরা পুরোটা ফিল আপ করলেই। হ্যাঁ, ওকে, কি কিছু বলছিলে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, স্যার। বলো। বলছি স্যার, ওই ব্যাংকের যে বই করতে গেলে
আপনার ওই আপনার কলেজের প্রিন্সিপাল হোক বা হেড কেউ আচ্ছা, হোক, আমি তো একটা জিনিস আমি একটা জিনিস তো বলছি, এটা একটু শেষ করে নি, তারপরে তোমার কথাটা শুনি, কারণ এই জিনিসটা আর এই জিনিসটার সাথে কোনো রিলেশন নেই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা স্যার, যাই হোক, এই যে ডিটেলস গুলো, বেসিক ডিটেলস, তারপরে তোমার প্রেজেন্ট কোর্স স্টাডি ডিটেলস, তারপরে তোমার কন্টাক্ট ডিটেলস, এইগুলো সব পরপর করে ফিল আপ করলে পরে রেজিস্ট্রেশন তুমি করতে পারছো। আফটার রেজিস্ট্রেশন তুমি এখান থেকে ডান হয়ে গেলে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, তারপরে তুমি স্টুডেন্ট লগ ইনে যাচ্ছ। স্টুডেন্ট লগ ইনে গিয়ে তুমি ওই অ্যাপ্লিক্যান্ট আইডি বা পাসওয়ার্ড আর ক্যাপচা এইটা করে লগ ইন করছো। লগ ইন করার পরে তারপরে তুমি ফর্মটা সাবমিট করছো। একদম ইজি প্রসিডিওর এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে। এবার কি কি ক্রেডেনশিয়াল তোমার লাগবে? তোমার ক্রেডেনশিয়াল লাগবে বলতে বিভিন্ন রকমের ব্যাপার আছে, যেমন ধরো তোমার বেসিক ডিটেলস, তোমার আধার কার্ড, প্যান কার্ড, বা তোমার আই কার্ড যদি থেকে থাকে, বা তোমার বাবা মায়ের মানে কো বড়োয়ার যিনি থাকবেন সেই কো বড়োয়ার বা তোমার বাবা বা মা হতে পারেন নিশ্চয়ই তিনি, তার অ্যাড্রেস প্রুফ বলতে তুমি তোমার বাবা বা মায়ের মানে ইয়েটা দিতে পারো, আধার কার্ডটা দিতে পারো, মানে কমপ্লিট আধার কার্ডটা, বা তোমার এই ভোটার আইডি কার্ড এপিট ওপিট মানে ডবল দুই পাশে দিতে হবে, না হলে কিন্তু অ্যাড্রেস সবসময় পিছন পাশে লেখা থাকে, না হলে তুমি দেখতে পাবে না ভোটার আই কার্ডের। তো এই যে ডকুমেন্টস গুলো এগুলো সেখানে প্রোভাইড করছো, প্রোভাইড করার পরে তুমি ইজিলি আর কি ধরো মানে এই প্রসেসটাকে কিন্তু রান করাতে পারছো। আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে দিলাম, অফ করে দিলাম, সরি। আচ্ছা, এইবার তুমি যে প্রসেসে আর কি ধরো করছো, তুমি এবার লিমিটটা কি রাখবে? ধরো তোমার যে তোমাকে কয়েকটা জিনিস এখানে আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? সাপোজ ধরো তোমাকে আপলোড করতে হবে কি তোমার বেসিক ডিটেলস যেমন থাকছে, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস। ডকুমেন্টস এর মধ্যে কি কি? ডকুমেন্টস এর মধ্যে থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল তোমার যে স্টুডেন্টের মানে অ্যাডমিশন রিসিপ্ট, মানে অ্যাডমিশনের সময়ে যে রিসিপ্টটা পেয়েছিলে সেই রিসিপ্টটা তোমার লাগবে। কারণ ওরা ওখানে একটা জিনিস চাইবে যে টোটাল কোর্স ফি, সাপোজ কেউ ধরো 1,40,000 ভর্তি হয়েছে, তাহলে তাই সে টোটাল কোর্স ফি অ্যাপ্রক্স বলে লেখা থাকবে, সেই টোটাল কোর্স ফি অ্যাপ্রক্সটা 1,40,000-ই লিখবে। আবার তোমরা যখন লোন চাইবে, লোন ধরো কত টাকার চাইবে, ধরো তোমার হয়তো অলরেডি 40,000 টাকা পেমেন্ট হয়ে গেছে, তাহলে 1 লাখ টাকা তোমার দিতে বাকি আছে, তাহলে তুমি সেখানে লোন করবে কত, ধরো 1.5 থেকে 2 লাখ টাকা। তাহলে কি হবে, ওই 2 লাখ টাকা লোন করলে তাহলে কিন্তু ব্যাংক ইজিলি স্যাংশন করে দেবে। কেউ ধরো 7 লাখ বা 8 লাখ টাকা যদি লোন করো তাহলে কিন্তু ব্যাংক স্যাংশন করবে না। কারণ কি? কারণ তারা জানে তোমার টোটাল কোর্সের এস্টিমেশনই হচ্ছে 1,40,000। সেক্ষেত্রে তোমার কোর্সটা কমপ্লিট করতে ম্যাক্সিমাম 2 লাখ টাকা লাগতে পারে। কারণ ধরো তোমাকে যেটা দেওয়া হবে, তোমাকে ধরো একটা ল্যাপটপের জন্য কিছু টাকা তারা দেবে, এবং ধরো তোমার বইপত্র কেনা বা ধরো তোমার মেস ফেসের খরচাই সব মিলে 30% তারা প্রোভাইড করে। তার মানে কি 1,40,000 টাকা যদি তোমার কোর্স ফি থাকে, তাহলে হয়তো তারা তোমাকে 2 লাখ টাকা অব্দি প্রোভাইড করবে। কেন 2 লাখ টাকা প্রোভাইড করবে? কারণ 1 লাখ টাকায় 70% দেবে হচ্ছে তোমার এডুকেশন ফিস, মানে যেটা কলেজকে প্রোভাইড করবে, এবং 30% তোমার পার্সোনাল পারপাসের জন্য আর কি কিন্তু বরাদ্দ থাকবে। ওই জন্য দেখো 1 লাখ টাকার 70% হচ্ছে 70,000, আর 30% 30,000। সেরকম 2 লাখ টাকার 70% হচ্ছে 1,40,000, আর 30% হচ্ছে তোমার 60,000। তো ওই জন্য কি করবে, তোমরা ওই রেঞ্জের মধ্যে রাখবে যে 1,50,000 টু 2 লাখ। সবাই বুঝতে পেরেছো? লোন অ্যামাউন্টটা কিন্তু এই অ্যামাউন্টই দেবে। ক্লিয়ার? বোঝা গেল কি? ওকে স্যার, ওকে। আচ্ছা, হ্যাঁ, লোন অ্যামাউন্টটা এটা দিয়ে দিলে। এইবার আরেকটা জিনিস যেটা আছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই ডকুমেন্ট আপলোড। ধরো তোমরা সব সব কাজগুলো করে দিলে, ডকুমেন্ট আপলোডের সময় কি তোমাদের এগুলো একটু মানে টাইম নিয়ে ভালো করে যাতে সুন্দর স্ক্যান হয়, এবং স্ক্যানে যাতে বোঝা যায় যে কি কি ডকুমেন্টস তুমি প্রোভাইড করছো। প্রথমেই যেটা বললাম যে অ্যাডমিশন রিসিপ্ট, মানে অ্যাডমিশনের টাইমে তোমাকে যে রিসিপ্টটা দেওয়া হয়েছে, হয়তো ইয়েলো কপির একটা রিসিপ্ট আছে বা প্রিন্টেড কোনো একটা রিসিপ্ট তোমার কাছে আছে, যাতে আমাদের কলেজে স্ট্যাম্প বসানো আছে এবং সিগনেচার করা আছে, সেই রিসিপ্টটা তোমাকে কিন্তু অ্যাডমিশন রিসিপ্ট যেটা ছিল সেটা তোমাকে দিতে হবে। ধরো কেউ একজন 2টো বা 3টে মানে ইয়েতে দিয়েছে, ধরো কারো ধরো টোটাল ফিস ছিল ধরো 30,000 টাকা, সে প্রথমে 10,000 দিয়েছো, তারপরে আবার 15,000 দিয়েছো, তারপর আবার 5,000 দিয়েছো। এই 3টে রিসিপ্টই আর কি কিন্তু ওখানে আপলোড করবে অ্যাডমিশন রিসিপ্টের জায়গাতে। ঠিক আছে? কারণ কি, ওরা এটা ভেরিফাই করবে যে সত্যি তোমার অ্যাডমিশন মানে, হ্যাঁ বলো। স্যার বলছি ইব্রাহিম কি, আলম, আমি বলো। হ্যাঁ, শুধু, হ্যাঁ আমার শুধু একটাই রসিদ পেয়েছে, মতলব একটাই আমি অ্যামাউন্ট জমা করেছি, তো ওটা দিয়ে হবে স্যার? দেখো অ্যাডমিশন রিসিপ্টটা ওরা পুরোপুরি চাইবে, তোমার যা কোর্স ফি থাকবে তার তো একটা অ্যাডমিশন রিসিপ্ট আছে। না আমি ওটা বলছি না স্যার, আমি বলছি আমি শুধু একটাই আমি এখন অ্যামাউন্ট জমা করেছি, আর দুটো অ্যামাউন্ট জমা করা বাকি আছে। দুটো অ্যামাউন্ট মানে তোমার মানে ওরম ভাবে তো অ্যামাউন্ট আমি বলছি, কেউ হয়তো কারো একটু ফিনান্সিয়াল প্রবলেম, সে এরকম 3বার দিচ্ছে।
তোমাদের তো একটা ডেট আচ্ছা। দিয়েছিল এই টাকাটা পেমেন্ট করার, এইটা তোমাকে ডেটে পেমেন্ট করতে হবে কলেজে। হ্যাঁ স্যার, হুম। ডেট দেওয়া কারণ ছিল, লেকিন স্যার সাথে আমি কথা বলে একটু ডেটটা এক্সপেন্ড করেছি, ঠিক আছে, ওটাই আমি দ্যাট ইজ বলছি। ওকে, দ্যাট ইজ, শোনো ইব্রাম, দ্যাট ইজ ওকে, বাট দ্য প্রবলেম ইজ আমাকে তো এইটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাতে হচ্ছে, ঠিক আছে। এইবার যখনই আমি আচ্ছা আচ্ছা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাচ্ছি তখন সে কলেজে কিন্তু এটা ভেরিফিকেশন করছে কলেজের অ্যাকাউন্টের সাথে, ঠিক আছে, যে সত্যি তুমি তোমার না যে ওটা অ্যাডমিশন ফিস স্যার সেটা আমি বলছি পেমেন্ট এই করেছো মাসে, কিনা। হ্যাঁ না না, আমি শুধু একটা অ্যামাউন্ট জমা আর দুটো এই মাসে জমা করে দেবো, ধরো তোমার তাই অ্যাডমিশন জন্য ফিস কত বলছি। ছিল বলো তুমি আমাকে, অ্যাডমিশন ফিস অ্যাডমিশন কত ফিস ছিল? আমি 10,000 দিয়ে আমি সিট বুকিং করে রেখেছিলাম, সিট বুকিং ঠিক করে আছে, ফির রেখেছো, আবার বাকিটা তোমার কুড়ি এখনো হাজার বাকি টাকা আছে। দিতে হবে। হ্যাঁ, আরো কুড়ি হ্যাঁ, হাজার কুড়ি টাকা হাজার সাপোজ টাকা দিতে বাকি হবে। আছে। এইবার এই 20,000 টাকা তুমি আচ্ছা, পেমেন্ট করে ওটাই দিচ্ছ। আমি এই মাসে লাস্ট টাইম নিয়েছি, তাই জন্য আমি জিজ্ঞাসা করছি। ঠিক আছে, তুমি তাহলে ধরো এই মাসের লাস্ট যখন টাইম নিয়েছো, তুমি এই মাসের লাস্টেই ফর্মটা ফিল আপ করে হ্যাঁ, আপলোড করো। আজকে তো প্রায় 23 তারিখ বোধহয়, মোস্ট প্রবাবলি, নাকি আজকে 22 তারিখ, আজকে 22nd। আজকে 22 তারিখ। এই মাসের লাস্টের হ্যাঁ, দিকে জমা করার পরে তারপরে করো। কারণ কি এখানে একটা প্রবলেম আমি হয়, সেটা কি 28 ধরো, या 29 তারিখ মধ্যে মনে হচ্ছে ঠিক জমা আছে, দিয়ে দ্যাট দেবো। ইজ ওকে, দ্যাট ইজ ওকে, এবার তুমি ফর্মটা তারপরে ফিল আপ করো, তাই না। এবার সেখানে একটা আচ্ছা মানে ইয়ে থাকবে সব সময়, যে তোমাদের সবাইকেই বলছি, ধরো কি হয়, তুমি যখন একটা অ্যাডমিশন ফি দিচ্ছ, তুমি যতক্ষণ না অবধি সিট বুকিং করে রাখছো তোমার অ্যাডমিশনটা কিন্তু কনফার্ম হয় না, ঠিক আছে। আচ্ছা। সিট বুকিং মানে কিন্তু অ্যাডমিশন কনফার্ম হয় না, পুরো অ্যাডমিশনটা পেমেন্ট করলে অ্যাডমিশন কনফার্ম হয়। হ্যাঁ, এবং ওটাই সিট স্যার বুকিং সাথে। এর প্রসপেক্টিভে, শোনো, সিট বুকিং এর ক্ষেত্রে কি হয়, যে কোনো স্টুডেন্ট যখন তখন ড্রপ আউট করে যেতে পারে, তার মনে হলো যে না হ্যাঁ, আমি আর ওটাই। কোর্সটা কন্টিনিউ করবো না, এরকম অনেক স্টুডেন্ট আছে। এবার সেক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এগুলোকে অ্যালাউ করে না। তাদের বক্তব্য কি, যে স্টুডেন্টটা অ্যাডমিশন নিচ্ছে তাকে পুরো অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে হবে, তারপরে সে যখন এই ডকুমেন্টটা আপলোড করবে তার টোটাল অ্যাডমিশন ফিসের, তারপরেই কিন্তু সেই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলে স্যাংশন হওয়ার চান্সেস 90 থেকে 95% থাকবে, ঠিক আছে। ওকে, এইবার ওকে কেন স্যার। এটা বলে, কারণ কি, কারণ তোমরা বুঝতেই পারলে যে ধরো গভর্নমেন্টেরও তো কনফার্ম হতে হবে না এই স্টুডেন্টটা আর কি এই কোর্সটা নিয়ে কন্টিনিউ করবে, তাহলে আমি এর জন্য 10 লাখ টাকা স্যাংশন করব। গভর্নমেন্ট তো এমনি এমনি তোমাকে স্যাংশন করবে না। সাপোজ তুমি এই ধরো ড্রপ আউট করে গেলে, তখনও তো তুমি এই 10 লাখ টাকাটা তুমি এডুকেশন পারপাসে কাজে লাগাতে পারছো, তাই না। হ্যাঁ কথাটা স্যার। বুঝতে পারলে, গভর্নমেন্ট হ্যাঁ চায় কি স্যার, যে হ্যাঁ কোনো স্যার। স্টুডেন্ট যে কোর্সই পড়ছে না কেন সেই কোর্সটা কমপ্লিট করুক, দ্যাটস ওয়াই কিন্তু গভর্নমেন্ট হেল্পটা করছে, ঠিক আছে। এই জন্য গভর্নমেন্ট ওকে। দেখে নেবে যে আদৌ সেই স্টুডেন্ট এই কোর্স করছে কি করছে না। সো সেক্ষেত্রে কিভাবে কনফার্ম হবে, তুমি যদি তোমার ফুল অ্যাডমিশনটা ফিসটা প্রোভাইড করো তাহলেই কনফার্ম হয়ে যাবে। সো এই জন্য হ্যাঁ স্যার। সবাইকে বলছি, যারা যাদের যাদের এরকম ইব্রাবের মতো অ্যাডমিশন ফিস পুরোপুরি কমপ্লিট হয়নি, তারা ইমিডিয়েটলি কিন্তু অ্যাডমিশন ফিসটা কমপ্লিট করে তার প্রপার রিসিপ্টটা নিয়ে নাও। যে যে স্যারের বা ম্যাডামের কাছ থেকে অ্যাডমিশন করিয়েছো না কেন, আমাদের কলেজে প্রচুর স্যার ম্যাডাম আছেন যারা এই মানে টোটাল অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে ইনভলভ থাকেন। তো যে যার কাছে অ্যাডমিশন করিয়েছো না কেন কাইন্ডলি একটু তাদের থেকে অ্যাডমিশন রিসিপ্টটা নিয়ে নাও। বিকাশ আছো এখানে, বিকাশ আমাদের বিকাশ সিংহ আছে এখানে, বিকাশ নেই, বিকাশ ফার্স্ট ইয়ার তোমাদেরই মানে বন্ধু, ও আর কি এরকম অ্যাপ্লাই করেছিল এটার জন্য, ওরও একটা এরকম প্রবলেম ছিল, কিন্তু ও কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিয়ে সেটার আর কি একটা সলিউশন বের করে নিয়েছে অ্যাডমিশন ফিসটা পুরো। তাই সবাই যারা আছো অ্যাডমিশন ফিসটা অবশ্যই করে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার চেষ্টা করো, যাতে এই ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আচ্ছা, এই গেল এই ব্যাপারটা। তারপরে আসছে হচ্ছে কি, তোমার এই যে মানে এছাড়া যে ডকুমেন্টস, এরপরে যেটা চাইছে যে কো বরোয়ারের অ্যাড্রেস প্রুফ। কো বরোয়ারের অ্যাড্রেস প্রুফ বলতে ধরো তোমার বাবা বা মা যিনি কো বরোয়ার হিসেবে থাকছে তোমার গার্জিয়ান হিসেবে, তার অ্যাড্রেস প্রুফ। তার অ্যাড্রেস প্রুফ দেখবে দুটো বা তিনটে জায়গাতে থাকে, ওখানে অপশন দেবে। বেশিরভাগ স্টুডেন্টই ধরো আধার কার্ড বা ভোটার আই কার্ড প্রেফার করে। যদি আধার কার্ড দাও, দেখবে আধার কার্ডের একটা কমপ্লিট আধার কার্ড থাকে যেটা ইউআইডিআই থেকে তোমাকে পাঠায়, মানে বাড়িতে যেগুলো পোস্টে আসে, সেই আধার কার্ড গুলো দেখবে একটা কমপ্লিট থাকে। ওই ফার্স্ট পেজে তাহলে কমপ্লিট একটা স্ক্যান করে নিলেই হয়ে গেল। আবার কিছু কিছু আধার কার্ড থাকে কাটা আধার কার্ড, যে নিচের পার্টটুকু আর কি কেটে লোকে ইউজ করে ল্যামিনেট করে। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি এই নিচে ছোটটা ইউজ করে, ছোট আধার কার্ডটা যেটা শর্ট আধার কার্ড, তাহলে তার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই কিন্তু তোমাকে ফটো আপলোড করতে হবে। আবার যদি কেউ আর কি ভোটার আই কার্ড ইউজ করো, মানে কারো গার্জিয়ান যদি ভোটার আই কার্ড ইউজ করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই আপলোড করতে হবে। কারণ ভোটার আই কার্ডের ব্যাক পেজে কিন্তু অ্যাড্রেসের প্রুফটা থাকে, যে তোমার কোথায় বাড়ি, তুমি কোথাকার মানে কোথাকার বাসিন্দা। এবার তোমার পেরেন্টস এর ঠিকানাই তোমার ঠিকানা, ওই জন্য ওই অ্যাড্রেস প্রুফটা কিন্তু ওখানে চাইবে। ক্লিয়ার?
এইগুলো খুব সুন্দর করে কিন্তু আপলোড করতে হবে। আফটার দ্যাট যেটা চাইবে যে কো বড়োয়ার প্যান, কো বড়োয়ার যিনি থাকবেন তোমার বাবা বা মা, তার প্যান কার্ড। এবার বলবে সবার হয়তো গার্জিয়ানের দু একজন আছে যাদের প্যান কার্ড নেই, সেক্ষেত্রে কি হবে, তাদেরকে প্যানের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং প্যানের যে পোর্টালটা আছে সেই প্যান কার্ডের পোর্টালে গিয়ে দেখতে পাবে একটা আন্ডারটেকিং ফর্ম তারা পাবে। ওই আন্ডারটেকিং ফর্মটা ডাউনলোড করে বাবা বা মাকে দিয়ে সাইন করিয়ে নিতে হবে। কথা বুঝতে পারলে? যে এটা হচ্ছে যাদের নেই আর কি প্যান কার্ড। এম আই ক্লিয়ার? Yes, sir, clear. Yes, sir. যাদের প্যান কার্ড আছে, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড একটু হোল্ড করো, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ স্যার, শুনে হ্যাঁ যাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা। তো যে জায়গাটায় ছিলাম আর কি, ওই যে ধরো এই প্যান কার্ডের ব্যাপার যেটা বললাম, যে কো বড়োয়ার যিনি থাকবেন তোমাদের গার্জিয়ান বাবা বা মা, তার ওই প্যান কার্ডের ধরো মানে ফ্রন্ট পেজটা আপলোড করতে হচ্ছে এবং প্যান কার্ডটা এমন ভাবে আপলোড করবে যাদের আছে, যাতে তার সিগনেচারটা খুব সুন্দরভাবে বোঝা যায়। মানে অনেকেই আছে, অনেক ক্যান্ডিডেট যারা আর কি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমাদের সিনিয়র, তারা এরকম মানে কিছু কিছু প্যান কার্ড আপলোড করছেন বাবা বা মায়ের, সেক্ষেত্রে সিগনেচার ভালো বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আবার রিটার্ন করে দিচ্ছে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে সেটা রিটার্ন করে দিচ্ছে, এই বলে যে সিগনেচার ইজ নট ক্লিয়ার। তো এই জন্য যেটা করবে, কোবরওয়ারের যে প্যান কার্ডটা থাকবে সেটা যেন স্পষ্ট সিগনেচার থাকে। ক্লিয়ার? ইয়েস। Yes, sir. আচ্ছা, এইবার আসছে হচ্ছে স্টুডেন্টদের প্যান কার্ড। স্টুডেন্টদের প্যান কার্ড আপলোড করতে বলবে। এবার তোমাদের যদি প্যান কার্ড থেকে থাকে তো ভালো, সবার কি আছে প্যান কার্ড? আই হোপ সবার নেই বোধহয়। নো স্যার নেই। যাদের আছে, যাদের আছে তারা তো ঠিকই আছে, যাদের নেই তারা ইমিডিয়েটলি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে দাও, বেশি লাগবে না, 106 টাকা বোধহয় লাগে টোটাল। তা একদম তোমার বাই পোস্টে তোমার বাড়ি দিয়ে যাবে। ওই ডিএইচএল যারা আছে, ডিএইচএল থেকে এটা পাঠায়, মানে ডিএইচএল এর মারফত পাঠায় প্যান কার্ডের যে ডিপার্টমেন্ট আছে। হুম। এবার ওইটা তোমরা একটু করে নাও, কারণ ম্যাক্সিমাম 5 থেকে 6 দিন টাইম লাগে তোমার বাড়ি অব্দি আসতে প্যান কার্ড। আর যতদিন না আসছে ততদিন তুমি ওইটা দিয়ে দাও, ওই একটা মানে যেটা বললাম আন্ডারটেকিং একটা ইয়ে দিয়ে দাও, সেখানে তুমি তোমার সিগনেচার করে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে অ্যালাউ হবে। আচ্ছা, এই গেল এই ব্যাপারটা। তারপরে ফাইনালি যেটা আসছে যে স্টুডেন্টের আধার কার্ড, তোমার আধার কার্ডের একটা মানে কপি ওখানে দিতে হবে, সেম প্রসেস, যেখানে তোমার অ্যাড্রেস ট্যাড্রেস ঠিকঠাক করে বোঝা যাবে। ওই জন্য যদি কমপ্লিট আধার কার্ড থাকে সেটা আপলোড করবে, যদি কমপ্লিট আধার কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে জাস্ট মানে এই ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, মানে যেগুলো আর কি নিচটা কেটে যেটা দিয়ে আধার কার্ড বানায় ল্যামিনেশন করে, ওটার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই তোমাকে ওখানে আপলোড করতে হবে। এই অবধি বোঝা গেল? Yes, sir. এই হচ্ছে টোটাল প্রসিডিওর। আর দেখবে ব্যাংক অ্যাকাউন্ট যখন ব্যাংক ডিটেলস দেবে একদম ঠিকঠাক করে দেবে। ধরো অনেকের দু একজনের হয়তো প্রবলেম থাকবে, কারণ কিছু কিছু ব্যাংক তো এদিক ওদিক মার্জ হয়ে গেছে, বুঝতে পেরেছো, অন্য ব্যাংকের সাথে। সেক্ষেত্রে একটু তোমাকে ব্যাংক থেকে খোঁজ খবর করে নিতে হবে যে ব্যাংকের নতুন বই মানে পাবলিশ হয়েছে কিনা, বা নতুন অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়েছে কিনা, আইএফএসসি নম্বরটা চেঞ্জ হচ্ছে কিনা। যাই দেবে সেটা যেন একদম কম্প্যাক্ট হয়, একদম ঠিকঠাক হয়। কারণ জানবে যে তোমাদের ওই ব্যাংক অ্যাকাউন্টের রেসপেক্টে কিন্তু তোমাদের এই ক্রেডিট কার্ড গুলো আর কি ইয়ে হচ্ছে, ঠিক আছে, ডিসবার্স হচ্ছে। আচ্ছা, এইবার তখন কে আমাকে একটা জিজ্ঞেস করেছিলে ব্যাংক নিয়ে একটা কোয়েশ্চেন, এবার তুমি করো কোয়েশ্চেনটা, বলো এবার। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ব্যাংক নিয়ে হচ্ছে, ব্যাংকের যে ফর্মে একটা ফর্ম দিলে আপনারা ওই ফর্মে যিনি প্রিন্সিপাল হোক হেড হোক, যিনি মানে হেড কাউকে দিয়ে মানে সিগনেচার করাতে হবে, তো ওটা কি এখন এখন ব্যাংক বলছে, তো এটা কি মানে প্রিন্সিপাল? কে বলেছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে এরকম করতে হবে? তোমার এজ কত? হোয়াট ইজ ইউর এজ? আমার হ্যাঁ, হ্যাঁ 17 প্লাস স্যার। 17 প্লাস, তাই তো? আর 6 ইয়ার, হ্যাঁ বলো। আর 6 মান্থ বাকি, মানে 18 হতে।
না সে ঠিক আছে, এইগুলোতে 6 মান্থ বাকি হোক যাই হোক, তুমি একটা মানে সে এখনই একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, ঠিক আছে, যেহেতু এই ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, এবার তুমি যেটা করবে, তুমি ইয়েতে চলে যাও, ব্যাংকে চলে যাও বাবা মাকে নিয়ে, ঠিক আছে, বা বাবা মায়ের নিশ্চয়ই অ্যাকাউন্ট তো আছে। হ্যাঁ স্যার, গেছি স্যার, বলছে অ্যাকাউন্ট খুলতে গেলে মানে ফর্মে আপনার ইয়ে হেডের কোনো হেডমাস্টার হোক বা প্রিন্সিপাল হোক, কলেজের যে হুম, প্রতিষ্ঠানে পড়ছো তুমি তার মানে হেড টিচারের ইয়ে লাগবে, সিগনেচার লাগবে। চলে যাবে চলে যাবে চলে যাবে, কলেজে চলে যাবে, প্রিন্সিপাল স্যারকে মানে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে সিগনেচারটা করিয়ে আনবে, ঠিক আছে। একটা আচ্ছা কাজ স্যার, করো, ঠিক আছে তোমরা করুন। তোমরা বন্ধু বান্ধবের মধ্যে সবাই মিলে একটু ইয়ে করো, কার কার এরকম নেই আমাকে জানাও, ঠিক আছে। আমাকে আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে তো, হ্যাঁ স্যার। হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাও তোমরা সবাই কার কার এরকম মানে ব্যাংকের ইয়েগুলো আর কি মানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো আচ্ছা, আহ, আমাকে জানালে পরে, অনেকে জানানো হলে গেলে আমি তোমাদের একটা এক্সাক্ট ডেট দেবো, সেই ডেটে কলেজে চলে যাবে, প্রিন্সিপাল স্যার থাকবেন, তোমরা প্রিন্সিপাল স্যার থেকে সাইনটা করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল বন্ধু বান্ধবদের, তাহলে বলে দিচ্ছে যে যার যার ব্যাংক অ্যাকাউন্ট করতে অসুবিধা হচ্ছে, যাদের এরকম প্রিন্সিপাল স্যারের সিগনেচার দরকার হেড অফ দ্য ইনস্টিটিউটে, সে তাহলে যেন আমার আমাকে নামটা আমি আপনাকে আরেকটা দিয়ে দেবো নাকি, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো নাকি? সবাই, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে সবাই তাদের নামগুলো দিয়ে দেবে, ঠিক আছে। বা ওকে স্যার। তোমার যখন নেই, তুমি একটু ইনিশিয়েটিভ নাও, বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করো যাদের যাদের নেই, ঠিক আছে। গ্রুপে একটা শোনো, গ্রুপে একটা মেসেজ ছাড়ো তুমি সায়নদেব, হ্যাঁ, হ্যাঁ, ওখানে গ্রুপে স্পষ্ট করে মেনশন করে দাও যে মানে আমার কথা বলেই মেনশন করো যে তুহিন স্যার বললেন এরকম, যাদের যাদের এরকম ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হচ্ছে এবং প্রিন্সিপাল স্যারের মানে সিগনেচার চাই, তারা তারা আমাকে ইনফর্ম করো, ঠিক আছে। সেইভাবে তুমি সবার সবার সাথে মোটামুটি গ্রুপে লিখে দিয়ে পরে কমিউনিকেট করে নাও। হ্যাঁ, এছাড়া আমিও বলে দেবো, ঠিক আছে, সায়নকে এরকম পাঠিয়ে দিতে, তুমি ওগুলো কালেক্ট ওকে করে স্যার। নাও সবার সাথে কথা বলে, তারপরে তোমরা তাহলে সবাই একদিন মিলে কলেজে চলে আসো। পার্সোনালি পিং করতে বলবো আমাকে, তাহলে সেটার নামগুলো লিস্ট করে আপনাকে হোয়াটসঅ্যাপে পিকচার তুলে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, একদম একদম পাঠিয়ে দেবে, ঠিক ঠিক আছে। আছে। তাদেরকে বলবে ব্যাংকের ওই ফর্মটা নিয়ে কলেজে চলে আসতে, কলেজে গিয়ে আর কি মানে ইয়ে করে নিতে, ঠিক আছে। আর এখন তো হ্যাঁ ম্যাক্সিমাম আচ্ছা, লোকজন আচ্ছা। ব্যাংক হ্যাঁ করছে। স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে ফর্ম ফিল আপ করতে হবে ওটা তো আপনাকে দিয়েই দিয়েছি হোয়াটসঅ্যাপে, সবই রেডি। সবই রেডি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট না দিলে হবে কি করে? হ্যাঁ ওটাই স্যার, আপাতত ইয়ে মানে বাবারটা দেওয়া আছে, ওটা আমারটা করলে আমি ওটা অ্যাড করিয়ে নেবো। তোমার বাবা কি পড়াশোনা করছে? তোমার দুইটাই বাবা স্যার কি দিতে হবে। পড়াশোনা করছেন? না পড়াশোনা তো তুমি করছো, আপাতত বাবাকে তো লোন দেবে না, একদম সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে। ব্যাপারটা বোঝো ভালো করে। তোমার বাবার এজ কত? আমার বাবার এজ মেবি 56, 57। তাহলে তাহলে বলছে 40 অব্দি স্যাংশন করছে, তোমার বাবার এজ যদি মানে 40-এর কম হতো তাও একটা ইয়ে হতো, কিন্তু তার এজই হচ্ছে 56। আর তার থেকে কথা হচ্ছে যে তুমি প্যান কার্ড কি তোমার আছে নাকি সেটাও নেই? না, প্যান কার্ড করতে দিয়েছি, হয়ে যাবে 2-3 দিনের মধ্যে পেয়ে যাবো। আচ্ছা, প্যান কার্ড করতে দিয়েছো, হয়ে যাবে 2-3 দিনের মধ্যে, ঠিক আছে। তাহলে প্যান কার্ডের অসুবিধাটা নেই, প্যান কার্ড পেয়ে যাচ্ছ, তুমি কয়েকদিন ওয়েট করে যাও, ঠিক আছে। ব্যাংকের আচ্ছা অ্যাকাউন্টটা খুলে নাও, কারণ ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে ম্যাক্সিমাম 24 থেকে 48 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। আচ্ছা আর স্যার। এখন তো অনলাইন ব্যাংক অ্যাকাউন্টই বেশিরভাগ খুলে নেয়, তোমাদের মধ্যে আমি অনেকে আমি আছে ওটার যাদের জন্য পেটিএম অ্যাকাউন্ট আছে, ব্যাংক আমি অ্যাকাউন্ট। ওটার জন্য আটকে গেছি স্যার, না হলে আমার বাকিটা সব হয়েই যেত, আমি ওটার জন্য আটকে গেছিলাম। না বললো যে আপাতত বাবারটা দিয়ে রাখি, কেন কোন দিন সাইট বন্ধ না না করবে না এই দেয়। এই এই না না এরকম কোনো ব্যাপার না, আপাতত বাবারটা দিয়ে রাখি। শোনো, ক্রেডেনশিয়ালস যখন দেবে একদম ভ্যালিড ক্রেডেনশিয়াল দেবে, কারণ তুমি যদি ভাবো যে ওরা চেক করবে না, একদমই না। কারণ এখন প্যান কার্ডটা দিলেই বেরিয়ে যায় কার নামে কতগুলো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আধার কার্ডটা হ্যাঁ, দিলেই বেরিয়ে যায়, আধার কার্ডের নাম্বারটা দিলেই বেরিয়ে যায় কার নামে কতগুলো অ্যাকাউন্ট আছে। তো যারা হ্যাঁ, ভেরিফাই করতে বসে আছেন তারা তো বুঝতে পারবেন না যে তুমি তোমার বাবার অ্যাকাউন্টটা দিয়েছো। আর গভর্নমেন্ট তো বলে দিয়েছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানে কি, স্টুডেন্টরা আর কি পাবে, ঠিক আছে। এটা স্টেট হ্যাঁ, ব্যাংক মানে ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে মুখ্যমন্ত্রী আছে একদম স্পষ্ট বলে দিয়েছেন যে 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 স্টুডেন্টদের বয়স কম তাদের জন্য জুনিয়র অ্যাকাউন্ট খোলা যায়। তো সেই জুনিয়র অ্যাকাউন্ট খুলে তারা আর কি সেই মানে মাইনর অ্যাকাউন্ট বলে যেগুলোকে, ঠিক আছে, মানে হুম, বিলো 18 যাদের এজ তাদের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা তারা ইজিলি খুলতে পারবে এবং খুলে আর কি সেই অ্যাকাউন্টের নাম্বারটাই দিতে হবে। তো এই প্রবলেমটা একটু সলভ করে নাও, ঠিক আছে। আর আমাকে ইনফর্ম করো, আমি সেইভাবে তাহলে প্রিন্সিপাল স্যারকে জানাবো। স্যার যবে যাবেন কলেজে বা ফ্রি থাকবেন সেই দিনকে আমি তোমাদের বলবো, তোমরা কলেজে গিয়ে হ্যাঁ। আস্তে আস্তে করে সেই ডকুমেন্টস গুলো সিগনেচার করে চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি কালেক্ট করে নেবো। আর আপাতত দেওয়া থাক, আমি ব্যাংকের বইটা বানিয়ে ওটা অ্যাড করে নেবো, ঠিক আছে স্যার। এডিট করে ঠিকঠাক করে করবে। আচ্ছা, বাকি আর কোনো কোশ্চেন আছে ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড বা কিছু? না স্যার, হ্যালো বলতে স্যার। কি এটা কি স্যার সবাইকে করতে হবে, এটা কম্পালসারি?
কি কোনটা এই ক্রেডিট কার্ডটা? এই ক্রেডিট কার্ডটা স্যার। দেখো কম্পালসারি বলতে যে গভর্নমেন্ট একটা ফ্রিতে একটা সুবিধা দিচ্ছে। এই যেমন স্বাস্থ্যসাথী কার্ড বলে কিছুদিন আগে দিয়েছিল, মনে আছে তো? সব বাড়িতে বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছিল। তোমার হ্যাঁ, বাড়ির লোক স্যার, নিয়েছে yes, স্যার। স্বাস্থ্যসাথী কার্ড? বাড়ির লোক নিয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। কেন নিয়েছে? কারণ স্যার এই বাই সুযোগ সুবিধা চান্স যদি হেল্পের জন্য। কখনো ফিনান্সিয়াল কোনো প্রবলেম হয় এবং সেই টাইমে যদি হেলথ রিলেটেড কোনো ইস্যু হয়, তাহলে সেই টাকাটা ইউজ করতে পারো, তাই তো? এইবার তুমি তুমি তো মানে পড়াশোনাটা চালাবে, তাই তো? পড়াশোনাটা কন্টিনিউ করবে। এখন হয়তো তুমি তোমার টাকাটা দিতে পারছো, হয়তো তখন এমন একটা কিছু হলো, ফ্যামিলি প্রবলেম বা কিছু, যার জন্য হয়তো হঠাৎ করে টাকা পয়সা খুব সমস্যা হয়ে গেল, তখন তুমি কি করবে? কথাটা বোঝা গেল? ওই জন্য হ্যাঁ কার্ডটা স্যার। করিয়ে রাখো। কার্ডটা করানো মানে এই না যে তোমাকে লোনটা নিতে হবে, ভালো করে বোঝো। কার্ডটা করা মানে হচ্ছে একটা সিকিউরিটি। বাই চান্স তুমি কোনো হায়ার স্টাডিজ করতে যাচ্ছ, 4-5 লাখ টাকা লেগে যাচ্ছে, সাপোজ অনেকেই ধরো বিটেক করবে, তখন হয়তো একটা ম্যাসিভ অ্যামাউন্ট লেগে যাবে, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা হয়তো লাগবে একটা বিটেক করতে। যদি আমি বলছি খুব ভালো ইনস্টিটিউট দিয়ে করো বা ইয়ে দিয়ে করো, ঠিক আছে? এছাড়া ধরো আমাদের এখানে করতে গেলেও ধরো 2 লাখ, 2.5 লাখ বা এরকম একটা রেঞ্জের একটা অ্যামাউন্ট লাগে। তো এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা তুমি সেখান থেকে পেয়ে যাচ্ছ এবং রিপেমেন্ট করছো কিভাবে? তোমার যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তারপরও তোমাকে 1 বছর টাইম দিচ্ছে, তুমি গভর্নমেন্টকে জানিয়ে দিচ্ছ যে না আমি এখন থেকে টাকাটা রিপেমেন্ট করবো। এইবার যখনই তুমি জানিয়ে দিলে গভর্নমেন্টকে টাকা রিপেমেন্ট করবো, তোমাকে ইএমআই বেসিসে যে টাকাটা তুমি লোন নিয়েছো সেই টাকাটা তোমাকে রিপেমেন্ট করতে হবে, এবং এখানে ইন্টারেস্টের হার মাত্র 4%। যারা এমনিতে লোন নিয়ে পড়াশোনা করে তারা 9 to 12% তাদের কিন্তু আর কি দিতে হয়, ঠিক আছে? মানে অ্যামাউন্ট তোমার কি বলে ইন্টারেস্ট, ঠিক আছে? সেখানে তুমি মাত্র 4% হারে ইন্টারেস্ট পাচ্ছ, তাও 4 লাখ টাকার মধ্যে হলে। 4 লাখের বেশি হলে আবার 5% বা 6% হয়ে যাবে আর কি তোমার ইন্টারেস্টটা। স্যার হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি যদি এখন লোন না নিই, ঠিক আছে, ইন কেস মানে এইটার জন্য আমার লোন না লাগলো, তাহলে আমি যখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করছি, ওখানে আপনি বললেন না কি কত লোনের অ্যামাউন্ট লাগবে এটা লিখতে হবে, তো সেখানে আমি কি হ্যাঁ, লিখবো? সেখানে যেটা যেমন একটা কিছু দিয়ে দেবে। তুমি ধরো যদি লোন না নিতে চাও, তুমি ওখানে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছ, তাও তো ধরো এই ওই 1 লাখ টাকা লেখা মানে কি? সাপোজ ধরো এই যে নেক্সট 2 ইয়ার্স আছে তোমার, বা 2 থেকে 2.5 বছর, এই 2.5 বছরের মধ্যে বাই চান্স তোমার কিছু টাকা লেগে গেল, সাপোজ বাই চান্স কিছু টাকা লেগে গেল, তখন তুমি কি করবে? তখন তুমি সেখান থেকে নিয়ে নিতে পারবে, না লাগলে তুমি নেবে না। স্যার কিন্তু তোমার মানে ক্রেডিট অ্যামাউন্ট। কি ব্যাপার আছে, ধরুন আমি 1 লাখ টাকা লিখে দিলাম, এবার 1 লাখ টাকাটা তো ওরা আমাকে লোন স্যাংশন করে দেবে, তো ওটার না উপর না তো না 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 না, ওরা লোন স্যাংশন করে দেবে না। ওরা ওই 1 লাখ টাকাটা এইভাবে রাখবে যে স্টুডেন্ট যদি চায় ওর এই এই কোর্সটা কমপ্লিট হওয়ার জন্য ও 1 লাখ বা 1.5 লাখ টাকা আমাদের কাছ থেকে ইয়ে করিয়ে রাখলো, যদিও চায় তাহলে আমরা স্যাংশন করব, যদি না চায় তাহলে আমরা স্যাংশন করব না। ওরা লোন অ্যামাউন্টটা স্যাংশন করে রাখলো কিন্তু ওরা ডিসবার্স করলো না, কথা বোঝো? ওরা লোন অ্যামাউন্টটা তোমার ক্রেডিট কার্ড করার জন্যই কিন্তু এই সিস্টেমটা। ওরা তোমার লোন অ্যামাউন্টটা ওরা কালেক্ট করে রাখলো যে এই টাকার লোনটা স্টুডেন্ট চাইছে এবং এটা আমি স্যাংশন করিয়ে রাখলাম, না ওর উপরে কোনো ট্যাক্স হবে না ওর উপরে কোনো ইন্টারেস্ট হবে, যতক্ষণ না অবধি তুমি ব্যাংকে গিয়ে কার্ডটা সোয়াইপ করবে যে না এই অ্যাকাউন্টে 15,000 টাকা দিয়ে দিন আমার টিউশন ফি বা আমার সেমিস্টার ফি, বা এই অ্যাকাউন্টে আমাদের 20,000 টাকা দিয়ে দিন এটা আমার সেমিস্টার ফি, যতক্ষণ তুমি ব্যাংকে গিয়ে না বলছো বা একটা ড্রাফট তুমি ওখানে মানে ইয়ে না করছো, ফিল আপ না করছো এবং তারপরে কার্ড সোয়াইপ না করছো, ততদিন তোমার অ্যাকাউন্ট থেকে কখনো কোনো টাকা বেরোবে না, ওই টাকাটা তোমার অ্যাকাউন্টেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জাস্ট অ্যান এস্টিমেশন, এক সেকেন্ড, এটা হচ্ছে জাস্ট অ্যান এস্টিমেশন টু লেট দেম নো অ্যাবাউট ইউর টোটাল কোর্স ফি অ্যান্ড অ্যাবাউট দ্য মানি ইউ ওয়ান্টেড ইফ ইউ নিড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার আরেকটা কথা, ধরুন আমি এর পরে এই ডিপ্লোমা করার পর একটা হায়ার কোর্স আমি পার্সু করতে চাইলাম, ওখানে ধরুন আমার অ্যারাউন্ড 4 লাখ 5 লাখ খরচা হলো, তো ওই জায়গাটায় খরচা হবে, তো ওই জায়গাটায় যখন আমি আমার তো এখানে লিমিট আমি করিয়ে রেখেছি মাত্র 1.5, ঠিক আছে, 1.5 লাখ ফর এক্সাম্পল। না না, তো এটা 1.5 লাখ ফর, এটা 1.5 লাখ ফর দিস পার্টিকুলার কোর্স। যখনই তোমার এই কোর্সটা কমপ্লিট হয়ে গেল, তুমি নিলে না লোন, তখনই কি হবে, নেক্সট যে তোমার মানে কোর্স ফি থাকবে, ধরো তুমি এরপরে একটা বিটেক কোর্স করছো ধরো 4 লাখ টাকা, সাপোজ সাপোজ আমি বলছি, বা তুমি একটা এমবিএ কোর্স করছো সাপোজ, যাই হোক, হয় না যদি এমবিএ কোর্স মানে এই ডিপ্লোমা করার পরে, সাপোজ তুমি এমন একটা কোর্স করছো যেটা অর্থ ভ্যালুয়েশন 4 লাখ টাকা। এইবার তখন কি হবে, জাস্ট তোমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমি এইখানে অ্যাডমিশন নেব, এই হচ্ছে এইখানকার ব্রশিওর, এই ব্রশিওর অনুযায়ী আমার টোটাল কোর্স ফি হচ্ছে 4 লাখ টাকা, আমার অ্যাডমিশন ফিস ধরো সাপোজ তোমার 1 লাখ টাকা অ্যাডমিশন ফিস, ঠিক আছে?
এবার আমার অ্যাডমিশন ফিস হচ্ছে 1,00,000 টাকা, তাহলে আমাকে এই লোনটা স্যাংশন করা হোক এবং আমি আমার ক্রেডিট কার্ডটা নিয়ে এসে আমি সোয়াইপ করবো। তখনই ওরা কি করবে, সেই ইনস্টিটিউটকে ফোন করবে, সেই ইনস্টিটিউটকে ফোন করে বলবে যে আপনাদের কি এই কোর্সের ভ্যালুয়েশন এত, তখন তারা বলবে হ্যাঁ আমাদের এই কোর্সের ভ্যালুয়েশন অত। যখনই ফোন করছে, ফোন করে কনফার্ম করে নিচ্ছে, আফটার দ্যাট ব্যাংক বলবে যে না ওকে আমি তোমার ক্রেডিটটা আমি করে দিচ্ছি, এক্ষুনি আমি তোমাকে স্যাংশন করে দিচ্ছি। তখনই তুমি তোমার কার্ড, তোমার একটা মেশিন দেবে, কার্ডটা সোয়াইপ করলে পরে 1,00,000 টাকা ফ্রম দ্যাট পার্টিকুলার ব্যাংক তোমার ক্রেডিট কার্ডের এন্ড থেকে চলে যাবে ওই ইনস্টিটিউটের অ্যাকাউন্ট নাম্বার। এইভাবে হচ্ছে আর কি টাকার ডিসবার্সমেন্ট হবে। এবং এই 1,50,000 টাকাটা যেটা তুমি এখন করছো সেটা হচ্ছে ফর দিস পার্টিকুলার কোর্স তোমার এস্টিমেশন। যখন তুমি নেক্সট কোর্সে যাচ্ছ তখন তুমি তোমার অন্য কোর্সের জন্য এস্টিমেশন করতে পারছো। এইবার সেক্ষেত্রে একটা প্রবলেম মেবি হতে পারে, এটা বলেই রাখি সবাইকে, আমি যেটা বললাম যে প্রথম হয়তো অ্যাডমিশন ফিসটা তোমাকে নিজে প্রোভাইড করতে হতে পারে সেই কোর্সে, ঠিক আছে? ধরো যদি কোনো কোর্স 3,00,000 টাকা থাকে, তার অ্যাডমিশন ফিস 30,000 টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো অ্যাডমিশন ফিসটা তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরের গুলো আর কি ব্যাংক তোমাকে প্রোভাইড করবে। মানে ওই যে বললাম যে ব্যাংক আগে দেখে নেবে যে রিয়েলি। কিছু বলছিলে? হ্যাঁ স্যার, বললাম ওই এডুকেশন লোন যেগুলো হয় ব্যাংকের ওটার মতনই, ওটাই আগে অ্যাডমিশন ফিস গুলো পেমেন্ট করতে হয়, তারপরে ব্যাংক একদম একদম একদম, কারণ অ্যাডমিশন ফিসটা ক্যান্ডিডেটকে নিজে পেমেন্ট করতে হবে, আমি মানে ওইটাই আর কি বললাম, এবং পরের গুলো আর কি ব্যাংক তোমাকে প্রোভাইড করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি ব্যাংক এইটা যেমন করছো, অ্যাডমিশন রিসিপ্টটা দেখাচ্ছ তারপরে ব্যাংক লোন দিচ্ছে, সেক্ষেত্রে ওটা হবে তুমি অ্যাডমিশন রিসিপ্ট দেখালে পরেই ব্যাংক আর কি লোন দেবে। তো এই সিস্টেমটা কিন্তু চলবে। ক্লিয়ার? ওকে স্যার। তো এই ছিল ক্রেডিট কার্ড রিলেটেড টোটাল ব্যাপারটা। সবার কি মোটামুটি ক্লিয়ার হলো ক্রেডিট কার্ড রিলেটেড ব্যাপারটা? এখানে ধরো মোটামুটি 60 জন ছিলে বা এখন 52 জন আছো, সবাই বুঝতে পারলে তো ক্রেডিট কার্ডের ব্যাপারটা? দেখো সবাই করিয়ে রাখো, পড়ানো মানে এই না তুমি লোন নিচ্ছ বা তুমি টাকাটা নিয়ে নিচ্ছ। কারণ দেখো আমরা সবাই হয়তো এখন একটা কোভিড সিচুয়েশন চলছে, এরপরে হয়তো এমন আরো একটা সিচুয়েশন আসছে যে ফ্যামিলি কন্ডিশন আরো বেশি ভেঙে গেল, তোমাকে তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে নিজেকে কোপ আপ করে বেরিয়ে যেতে হবে, তাই না? এবার এখন ধরো তুমি সামান্য কিছু টাকা ধরো যদি তুমি লোন নিয়ে নাও বা তোমার কোর্সটা কমপ্লিট করো, আফটার দ্যাট তুমি তোমার চাকরি পাওয়ার পরে সেটা রিপেমেন্ট করছো। তুমি ধরো এরপরে নেক্সট 7 বছর পড়াশোনা করছো, ওই যেমন বললাম ডিপ্লোমা করার পরে বিটেক 3 বছর করছো, 5 বছর, তারপরে এমটেক 2 বছর, 7 বছর, তারপরে আবার পিএইচডি 4 বছর। এই 11 বছরে তোমার যদি টোটাল 10 লাখ টাকাও খরচ হয়, তোমাকে কিন্তু এই ক্রেডিট কার্ডই দেবে। আফটার দ্যাট তোমাকে ওই 11 বছর পড়ার পরেও আবার 1 বছর এক্সট্রা টাইম দেবে চাকরি পাওয়ার জন্য। এবার ততদিনে তুমি এমনি চাকরি পেয়ে যাবে এবং নিজেই বলবে ব্যাংকে গিয়ে, দেখো কেউ হেডেক রাখতে চায় না, লোন অ্যামাউন্টটা কেউ রাখতে চায় না, ঠিক আছে? কারণ দেখো একটা 4% ইন্টারেস্ট হলেও কিন্তু সেটাও একটা টাকা, তাই না? সবাই চাইবে কি যে আমি চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে এই টাকাকে মিটিয়ে দিই, যাতে এইটার কোনো হেডেক আমার না থাকে। এবার তোমাকে একটা ইএমআই প্রসিডিওর করবে, হ্যাঁ, একটা মানে 4-5 বছর বা 6 বছরের একটা ইএমআই প্রসেস করবে। সেই ইএমআই এর মধ্যে দিয়ে তোমার হয়তো 3,000-4,000 টাকা করে পার মান্থে একটা টাকা কেটে নেবে এবং এইভাবে তোমার অ্যামাউন্টটা শোধ হয়ে যাবে। কেউ বললে যে না আমি একবারে পেমেন্ট করবো, ধরো তুমি সাপোজ আমি বলছি এটা মানে এটা একটা ধরো আমি অফিসিয়াল না আনঅফিসিয়ালি বলছি, ঠিক আছে? তুমি ধরো একটা চাকরি পেলে, ধরো বিটেক করার পরে, এরপরে তুমি বিটেকটা করলে, বিটেক করার পরে একটা ভালো চাকরি পেলে, মোটামুটি 30-35 হাজার টাকা স্যালারি হলো। তোমার হয়তো মনে করলে কি না আমি একবারে 1 বছর চাকরি করব, চাকরি করার পরে তারপর আমি রিপেমেন্ট করবো। হ্যাঁ, ওরা কিন্তু এরকম না যে চাকরি পেলেই তোমাকে দিতে হবে, এরকম না, তোমাকে তোমার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর ওরা 1 বছর টাইম দিচ্ছে। এরপরে আর কি ওরা তোমাকে ফোন করবে বা ওরা তোমাকে আর কি ইনফর্ম করবে ব্যাংক যে না এই হচ্ছে তোমার লাস্ট এস্টিমেশন ডেট, এর মধ্যে থেকে তোমাকে টাকাটা পেমেন্ট শুরু করতে হবে। তুমি কি করলে, চাকরি পেয়ে 1 বছর চাকরি করে নিলে, একটা ভালো অ্যামাউন্ট তুমি জমিয়ে নিলে, ধরো 30,000 বা 25,000 টাকা তোমার স্যালারি হয়, তোমার হয়তো মাসে খরচা 10,000 টাকা, বাকি 25 করে তুমি জমালে, 12 মাসে তোমার ধরো কত প্রায় 2.5 লাখ, আর ধরো 3 লাখ টাকা জমে গেল, একবারে তুমি 3 লাখ টাকা রিপেমেন্ট করে দিলে। কেসটা বুঝতে পেরেছো? হ্যালো স্যার। হ্যালো স্যার হ্যালো। সুদীপ্ত বলো, সুদীপ্ত বলো, শুনতে পাচ্ছ? সুদীপ্ত বলো। হ্যাঁ সুদীপ্ত বলছিলাম বলো, স্যার, ধরুন আমি এই বলছিলাম যে ধরুন আমি এই 1.5 বছরের 1.5 লাখ টাকা লোন অ্যামাউন্ট নিলাম, ঠিক আছে? এবার 1 বছর যেহেতু এস্টিমেট দিচ্ছে, তারপরে যে 15 বছর ওটা কতবার মানে কত টাকা মোট সুদ অ্যামাউন্টটা হবে, যদি একটু কাইন্ডলি বলেন ভালো হয়। দেখো লোন অ্যামাউন্টটা তো ওইভাবে না, ধরো তুমি এখন 1.5 লাখ টাকা ইয়ে করছো মানে কিন্তু তুমি টাকাটা নিচ্ছ না, তুমি স্যাংশন করিয়ে যাচ্ছ যে তোমার মেবি এই কোর্সটার জন্য এত টাকা লাগবে। কারণ ভালো করে বোঝো, আমি দিস ইজ অ্যান এস্টিমেশন। কোর্সটা করতে আমি 1.5 লাখ টাকাই নিয়েছি। হ্যাঁ, আমি 1.5 লাখ টাকায় ধরুন কোর্সটা শেষ করতে আমি 1.5 লাখ টাকা মানে চেয়েছিলাম, 1.5 লাখ টাকায় আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার নেওয়ার পরে আমার ওই 15 বছরে 1.5 লাখ টাকা তুমি একবারে নিতে পারবে না।
আর আমি টাকাটা একবারে তোমাকেও দেবে না, নিচ্ছি না তো, আমি টোটাল ওই, হ্যাঁ আমি টাকাটা ওটাও জানি তোমাকেও যে, আমি বলছিলাম টোটাল কোর্স হ্যাঁ করতে আমি 1.5 লাখ টাকা নিয়েছি 3 বছরে, এই যে আর বাকি যে 2.5 বছর পড়ে আছে, 2.5 বছর মোট আমি 1.5 লাখ টাকা নিয়েছি, ঠিক আছে। আমার হুম। কোর্স কমপ্লিট হয়ে গেছে, ডিপ্লোমা 1 বছর ওরা যেহেতু ছেড়ে দিচ্ছে, ওটা 1 বছর তো ছাড়, তারপরে 15 বছরে টোটাল আমাকে কত টাকা মানে জমা দিতে হবে সুদ সমেত, ফেরত 15 দিতে হবে আর কি, বছরে ওটা কেন ওটা যদি জমা একটু দেবে? বলেন ভালো হয়। 15 বছর না, 15 বছরে জমা দিতে হবে না। ধরো এই 1.5 লাখ টাকা তোমার কি 1 লাখ টাকায় হচ্ছে 1 বছরের সুদ ওরা করেছে মানে 4%, তাই তো? মানে 4 হাজার টাকা। তার মানে কি 1.5 লাখ টাকা 1 আচ্ছা বছরে তোমার ইন্টারেস্ট হবে 6,000 টাকা করে। ঠিক আছে, এইবার 6,000 টাকা এরকম ভাবে হবে না। ধরো তুমি তোমার প্রথম সেমিস্টার, ধরো 5টা সেমিস্টার তোমার বাকি আছে, 5টা সেমিস্টারে তুমি হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ সেমিস্টারে যে টাকাটা নিচ্ছ সেই বেসিসে লোনটা তোমার মানে ইয়ে হচ্ছে। ধরো তুমি প্রথম সেমিস্টারে তোমার 25,000 টাকা আর কি তোমার ধরো মানে ইয়ে ফি মানে সেমিস্টার ফি, তাহলে তুমি 25,000 টাকা যখনই স্যাংশন করলে তখনই কিন্তু ব্যাংক আর কি ওই বছরের জন্য ওই 1,000 টাকায় মানে যেটা সুদ হয় সেটা হবে প্রথম বছরে। ঠিক আছে, আচ্ছা 25 মানে আচ্ছা 25,000 কত আচ্ছা হয়, 4% যদি হয়, যদি 1 লাখ টাকায় 4,000 টাকা হয়, তাহলে 25,000 টাকায় 1,000 টাকা। 1 বছরে ধরো তুমি দুটো অবশ্যই 25,000 দিলে, তাহলে ওই 6 মাস কিন্তু ওই রেটে আর কি 4% রেটে হবে। আবার পরের 6 মাস সেই 4% প্লাস পরেরটার 4% অ্যাড হবে। কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর স্যার লোনটা যখন পে করা হবে তখন কি প্রতি মাসে মাসে পে হবে, না আমাকে বছরে পে করতে হবে? ইএমআই তুমি ধরো মান্থলি দিতে পারো, ইএমআই তুমি মানে 3 মাস অন্তর অন্তর দিতে পারো, এরমই প্রসিডিওর আছে। ইয়ারলি বোধহয় এরা আচ্ছা রাখেনি, মোস্ট প্রবাবলি এরা ইএমআইটা মান্থলি করবে। ঠিক আছে, এছাড়া ধরো একটা বাল্ক পেমেন্টের অপশন এরা রেখেছে। ঠিক আছে, বাল্ক পেমেন্ট আচ্ছা বলতে আচ্ছা ধরো তুমি ওই ওই যেটা বললাম একটু আগে, সৌম্যদীপ বা কেউ বোধহয় জিজ্ঞেস করছিল, ওকে বললাম যে তুমি একটা পেমেন্ট করেছো, মানে পেমেন্টটা তো তুমি নিয়ে নিয়েছো, ধরো তোমার 2 লাখ টাকা টোটাল খরচা হলো, তুমি 1 বছর র্যান্ডাম চাকরি করলে, চাকরি করে পুরো টাকাটা হ্যাঁ জমিয়ে নিলে একবারে। ধরো মানে তোমার যে লোন অ্যামাউন্টটা সেটাও দিলে, তার সাথে সাথে ইন্টারেস্টটাও দেখে নিলে কত হয়েছে, একবারে তুমি পুরোটা পেমেন্ট করে দিলে যে না আমি কোনো লোনের হেডেক রাখবো না, পুরো লোনটা নিয়ে নিন। তারপরে তুমি ইজিলি তোমার মতো করে আচ্ছা লাইফ কাটাও, ওই ওই ক্রেডিট কার্ডটা মানে তোমার কাছে থাকলো। তখনও যদি কোনো কোর্স তুমি আবার করতে চাও, পরে ধরো মনে হলো যে না আমি যে লাইনে কাজ করছি আমাকে একটু এমবিএটা পড়তে হবে 2 বছর, তুমি 2 বছর আবার এমবিএ পড়ে নিলে, তখনও তোমার যে টাকাটা হলো তুমি এখান থেকে পেয়ে গেলে। কথা বুঝতে পেরেছো? এইবার দেখো বুঝতে পেরেছি স্যার। তখনকার পরিস্থিতি তো কি হবে আমি জানি না, এখনকার পরিস্থিতি যেটা বুঝতে পারছি যে এই অ্যামাউন্টটা মাত্র যারা আর কি ধরো রেগুলার স্টুডেন্ট থাকবে তাদের জন্য আর কি ঠিকঠাক করে রান করবে। ঠিক আছে, তো অসুবিধা কিছুই নেই। ওকে গভর্নমেন্টের এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ তোমাদের জন্য, যে বাই চান্স যদি কোনো সমস্যায় পড়ো তাহলে কিন্তু এটা তোমাদের অনেক হেল্প করবে। বলো। স্যার একটা কথা, বলছিলাম যে ইএমআই আছে, মানে ওই কি ইএমআই কাটার একটা প্রসিডিউর দেখছিলাম, হ্যাঁ, মানে ইএমআই আর একটা সেই কি বেশ কাটার একটা ইএমআই সম্ভবত কাটবে তো এর উপর থেকে। ইএমআই কেন, টিডিএস বলে একটা থাকে, ট্যাক্স থাকে একটা। ঠিক আছে, আর স্টুডেন্ট আচ্ছা আচ্ছা ক্রেডিট কার্ডে কোনো ট্যাক্স নেই, এটা ট্যাক্স ফ্রি পুরোপুরি, গভর্নমেন্ট এটা পুরোপুরি ট্যাক্স ফ্রি করে দিয়েছে স্টুডেন্টদের জন্য। আর আর যেটা থাকে ওই যেটা বলছিলে সিজিএসটি জিএসটি যেগুলো থাকে, এগুলোই এই এই হ্যাঁ ক্রেডিটের উপরে এই লোনের উপরে নেই। এখানে যেটা আছে শুধুমাত্র তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, সেটা হচ্ছে 4%। 4 লাখ টাকা বা তার নিচে হলে 4%, 4 লাখ টাকা বা তার উপরে হলে 6% বা 7% বা 5%, ও এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি এই যে ইন্টারেস্টটা যে আমাদের লাগবে, আমাদের যেদিন থেকে টাকা, ধরুন আজকে আমি ফার্স্ট সেমিস্টারের জন্য আমার 30,000 টাকা লাগবে, ফার্স্ট সেমিস্টার ফিস লেট সাপোজ আমি ধরে রাখলাম 30,000 টাকা, তো 30,000 টাকা আমার কাছে নেই, আমি ব্যাংকে গিয়ে কার্ড সোয়াইপ করিয়ে 30,000 টাকা কলেজের অ্যাকাউন্টে জমা করালাম, তো আমি যেদিন থেকে টাকাটা নিয়েছি সেদিন থেকেই ইন্টারেস্ট লাগবে তো, যেদিন থেকে নিয়েছি? যেদিন থেকে, হ্যাঁ একদম একদম, শুনে নাও, যেদিন থেকে টাকাটা নিলে ধরো ওই 30,000 টাকার উপরে মানে ইন্টারেস্টটা শুরু হয়ে গেল 4% হারে। ঠিক আছে, ওই দিন থেকে। তারপরে যখন আবার 6 মাস পরে আবার নিলে, আবার ধরো 30,000 টাকা নিলে, তখন ওই ওই টাইম থেকে আবার ওইটা 60,000 এর আর কি ইয়ে শুরু হয়ে গেল। মানে প্রথমে তাহলে 30,000টার উপরে যেটা লোন হলো 4% হারে 30,000 এর মানে ইয়ে হলো, ইন্টারেস্ট হলো। তারপরে 6 মাস পর থেকে আবার কি হলো, 60,000 এর হিসেবে 4% হারে সুদ হলো বা ইন্টারেস্ট হলো। ঠিক আছে, তারপরে আবার সেমিস্টার আবার 30 নিলে তখন টোটাল 90,000-এর উপরে আবার 4% হারে ইন্টারেস্ট শুরু হয়ে গেল। এইভাবে এইভাবে টোটাল ইন্টারেস্টটা গ্রো করে যাবে। তারপরে দেখবে বছরের শেষে একটা অ্যামাউন্ট হবে যেটা তোমার ইন্টারেস্ট হবে। ঠিক আছে, এইবার কি এখানে একটা কথা বলেছে যে যদি তুমি ইয়ারলি ইন্টারেস্ট গুলো ঠিকঠাক করে পেমেন্ট করো, ধরো তুমি টোটাল 1 বছরে হয়তো তো টোটাল 1 লাখ টাকা হয়তো লোন তুমি নিলে কোনো কারণে, 1 লাখ টাকা বা 1 লাখ টাকাই লোন নিলে সাপোজ, তাহলে কি
ওই ওই বছর থেকে তোমার কিন্তু ওই হারে আর কি তোমাকে একটা ইন্টারেস্ট দিতে হলো। এবার ইন্টারেস্ট ধরো 3,000 বা 3,500 বা 4,000 টাকা হলো ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টটা তুমি যদি পে করে দাও তাহলে রিপেমেন্টের সময় কিন্তু তুমি আবার একটা মানে ইয়ে পাবে, রিবেট পাবে। ঠিক আছে, তখন আবার রিপেমেন্টের সময় একটা রিবেট পাবে। কারণ কি, এটা তো বছর বছর ইন্টারেস্টটা জমা হতে থাকবে। ধরো এক বছরে যদি 1,00,000 টাকা নাও, সেই বছরে ধরো তোমার 1,04,000 টাকা টোটাল হলো হচ্ছে 1,00,000 টাকা তোমার লোন অ্যামাউন্ট আর 4,000 টাকা ইন্টারেস্ট। পরের বছরে সেকেন্ড ইয়ারে আবার তোমার কিন্তু এই 1,04,000 এর উপরে আবার ইন্টারেস্ট শুরু হলো। কথা বুঝতে পারলে? স্যার 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 এটা তো এইটাই আমি জিজ্ঞেস করতাম, এটা তো কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিস করে ওরা নিচ্ছে, তো কম্পাউন্ড এবার ইন্টারেস্ট একদম। আমি ওয়েবসাইটে দেখছিলাম এটা নাকি সিম্পল ইন্টারেস্ট, মানে নো কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটেড, সিম্পল ইন্টারেস্ট ভাবে নিচ্ছে। এবার শোনো, সিম্পল ইন্টারেস্ট যেটা বলছে, কারণ গভর্নমেন্টের পলিসি টাইম টু টাইম চেঞ্জ হয়। এইবার ফিনান্সিয়াল ইয়ারের জন্য কিন্তু ইন্টারেস্টটা দেওয়া হয়। কারণ কি, এখন যেহেতু কোভিড সিচুয়েশন, 2021-22-এর যে সেশনটা মানে এই এপ্রিল থেকে যেটা শুরু হলো, ঠিক আছে, তখন কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন ইয়ে করেছে যে এখানে স্টুডেন্টের উপরে ইন্টারেস্ট ফ্রি রেখেছে। এইটা নেক্সট ইয়ারে গিয়ে যে তোমার ইন্টারেস্ট মানে কমপ্লেক্স ইন্টারেস্ট হবে না বা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে না, তার কিন্তু কোনো মানে নেই। কথা বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, মানে কোন একটা ফুল টার্মের জন্য ওরা এটা বলে দেয়নি। এগুলো ফিনান্সিয়াল যে ইয়ার থাকে, সেই ইয়ারের যে এস্টিমেশন থাকে সেইভাবে কিন্তু এগুলো ঠিক করা হয়। এবার ফিনান্সিয়াল ইয়ার যদি মনে করে, এই যেমন সাপোজ আগে ধরো 2.5 লাখ টাকার উপরে যার ইনকাম ছিল তাকে একটা ট্যাক্স দিতে হতো। এখন যেমন 5 লাখ টাকার উপরে হলে তাকে ট্যাক্স দিতে হয়, 5 লাখ টাকার নিচে ইনকাম করলে তাদের কিন্তু ট্যাক্স দিতে হয় না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এটা হ্যাঁ ফিনান্সিয়াল, এটা ফিনান্সিয়ালের ইয়ারের জন্য হয়। তবে তোমরা ধরে রাখতে পারো, যদিও বা সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে তো আমি যেটা বললাম সেটাই না। তোমার ধরো 1 লাখ টাকা যদি এক বছরে ধরো তোমার লোন হয়, তাহলে তোমার এক বছরে প্রায় তোমার ইয়ে হবে হচ্ছে সব মিলিয়ে ধরো তুমি ধরে রাখতে পারো 3,500 থেকে 4,000 টাকা maximum। পরের বছর ওটা 4ই হবে, কারণ ওই 1 লাখের ওপরেই ওটা ইন্টারেস্ট নিচ্ছে। 1 লাখ তাহলে 4-এর যদি উপর সিম্পলে যদি হয়, যদি সিম্পলে হয়, এবার ওই বছরে তো তোমার, তাহলে তো এটাও তোমার এইভাবে হবে না না, তাহলে এটাও তোমার 4%ই হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক অসুবিধা নেই। দেখো ইন্টারেস্ট যাই হোক না কেন, তোমার 9 to 12% ভেবে দেখো আর 4% ভেবে দেখো, এই যে মানে 1/3, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখবে, এটা এই সিস্টেমটা কেন করলে একটু বলে দিই। গভর্নমেন্ট দেখছিল কি যে এডুকেশন লোন ব্যাংক আর দিতে চাইছিল। ব্যাংক কেন দিতে চাইছিল না? কারণ ব্যাংকে প্রচুর মানে ডিফল্টার ছিল যারা এডুকেশন লোন নিয়ে পয়সা দেয় না। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? এর আগে এরকম অনেক ছিল যে অনেক ক্যান্ডিডেট বা গার্জিয়ান এরকম মানে তোমার এই পড়াশোনা বাবদ বিভিন্ন আর কি লোন নিত এই 8% to 12% রেটেই, তারপরে আবার তারা ঠিকঠাক ভাবে রিপেমেন্ট করতো না। এই জন্য মাঝখানে ব্যাংক আর কি পুরোপুরি এই সিস্টেমটা অফ করে দেয়। তো গভর্নমেন্ট তারপর ইনিশিয়েটিভ নেয় যে ঠিক আছে, তোমরা যেহেতু এখন লোন মানে ইন্টারেস্ট দিচ্ছ, ওই জন্য আর কি লোকের দিতে প্রবলেম হচ্ছে, তাহলে এবার থেকে পুরো গভর্নমেন্ট ওরিয়েন্টেশনের মধ্যে এটা নিয়ে আসা, স্টুডেন্ট লোনের ব্যাপারটা বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারটা। তাহলে কি হবে, একটা ট্রান্সপারেন্টই থাকবে। আর দেখো, তুমি যা ব্যাংকে তুমি ফাঁকি দিতে পারো, তুমি সরকারকে কি করে ফাঁকি দেবে? তোমার আধার কার্ড সরকারের কাছে, প্যান কার্ড সরকারের কাছে, তারা তো তোমাকে যে কোনো জায়গা থেকে ট্র্যাক করতে পারবে না। ব্যাংকের কাছে যেটা ডিফিকাল্ট, গভর্নমেন্টের কাছে সেটা ইজি। এইবার ব্যাংক বলছে যে ঠিক আছে, আপনারা সিকিউরিটি দিলে আমাদের তো লোন দিতে কোনো অসুবিধাই নেই, কিন্তু আপনারা এই সিকিউরিটি দিন যে আমরা লোনটা ঠিকঠাক রিপেমেন্ট হবে। এবার গভর্নমেন্ট বলেছে হ্যাঁ, আমি রিপেমেন্ট তোমাদের আমি আমার এন্ড থেকেই করে দেবো, স্টুডেন্ট যেটা তখন দেবে সেটা আমাদের গভর্নমেন্টের খাতে জমা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে ব্যাংক তোমরা যে ভাবছো, শোনো, তোমরা যে ভাবছো যে ব্যাংক 4% আরে দিচ্ছে, তা কিন্তু না। ব্যাংক কিন্তু দিচ্ছে সেই ধরো 8% বা 9% আরে যেরকম দিত, ওই টাকাটা গভর্নমেন্ট নিজে পেমেন্ট করছে। ওই টাকাটা গভর্নমেন্ট নিজে পেমেন্ট করছে 3 বা 4%। ওইটা হচ্ছে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, বাকিটা আর কি তোমাকে দিতে হচ্ছে। বুঝতে পারলে? ওকে স্যার। তো যাই হোক, এই হচ্ছে টোটাল সিনারিও বা ব্যাপার। তোমরা মোটামুটি আশা করি সবাই বুঝে গেছো কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তবে আমি একটাই বলবো যে ওই যে লোন অ্যামাউন্টটা সেটা কিন্তু 1.5 থেকে 2 এর মধ্যে দেবে, তার বেশি কিন্তু দিও না, তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে ধরো কারো 1, কারো 1.10, কারো 90, কারো 1.20 এরকম। ঠিক আছে, বা 1.40। তো ওই জন্য তোমরা ওই রেঞ্জের মধ্যে রাখো 1,50,000 to মানে 2 লাখ। ঠিক আছে, বা কারো যদি কম লাগে সেটা লেখো। বলছি স্যার, স্যার এই যে এই এডুকেশন লোনটা নাকি বলেছে মানে ধরুন আমরা যদি ল্যাপটপ যদি পড়াশোনার জন্য দরকার হয় তাহলে কিনতে পারি। এবার কোশ্চেনটা হচ্ছে এই লোনের অ্যামাউন্টটা তো অ্যাকচুয়ালি আমাদের হাতে দেবে না, এটা তো কলেজে যাবে। তো আমি ল্যাপটপটা কিনবো কোন টাকা দিয়ে যদি হাতেই না দেয়? তো ধরো তুমি 2 লাখ টাকা লোন অ্যামাউন্ট করলে, ঠিক আছে,
সাপোজ Yes. শুনতে পাচ্ছ, 2 লাখ টাকা লোন অ্যামাউন্ট করলে তোমার 70% হচ্ছে তোমার কোর্স ফি বাবদ, আর 30% হচ্ছে তোমার পার্সোনাল মানে পড়াশোনার বেসিসে যতটুকু দরকার, ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, ট্যাবলেট বা ধরো তোমার কোনো সেট আপ, ঠিক আছে, এগুলো এডুকেশন পারপাসে দরকার। এবার এটা কি করে পাবে? ধরো আমরা ল্যাপটপ কিনলে কোথা থেকে কিনি? হয় ফ্লিপকার্ট, অ্যামাজন, বা তোমার বিভিন্ন দোকানে গিয়ে, গ্রেট ইস্টার্ন আছে, তারপরে তোমার রিলায়েন্স ডিজিটাল আছে, টাটা ক্লিক আছে, এইসব জায়গা দিয়ে তো কিনি ল্যাপটপ। বা ইমল, হ্যাঁ, চাঁদনি মার্কেটে গিয়ে ইমল থেকে কিনি। তো যেখান থেকে আমি কিনবো না কেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের থেকে যে মডেলের ল্যাপটপটা তোমার দরকার তার একটা এস্টিমেশন বের করতে হবে। ধরো ফ্লিপকার্ট, অ্যামাজন তো দিয়েই দেয় ওদের পেজে, যে এই হচ্ছে এস্টিমেশন, তোমার 48,000 বা 42,000 বা 30,000, 35,000 এরকম একটা রেঞ্জ থাকে ল্যাপটপের। সেই এক্সাক্ট ল্যাপটপটার একটা কপি এবং তার দাম, তার সবকিছু তোমাকে ব্যাংকে দিতে হবে আগে জমা, ঠিক আছে? ব্যাংকে জমা দিলে পরে ব্যাংক সেটা ভেরিফাই করবে। সাপোজ ধরো ফ্লিপকার্ট বা অ্যামাজনে যদি হয়, তাহলে ওরা মডেল নাম্বারটা দিয়ে ভেরিফাই করবে যে না সত্যি এই ল্যাপটপটার দাম 50,000 টাকা। এইবার তখন ওরা স্টুডেন্টকে বলবে যে ঠিক আছে, আপনি মানে অ্যাকাউন্ট নাম্বারে আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনি অর্ডার করে দিন, ঠিক আছে? এইবার ওরা তখন একটা হয়তো 50,000 এর একটা অ্যামাউন্ট তোমাকে স্যাংশন করে দিল, তুমি তারপরে আর কি ফ্লিপকার্ট, অ্যামাজন বা ধরো সে যে মার্কেটে থেকে কিনবে, হ্যাঁ, ইমল থেকে কিনবে, সেখানে চলে গেলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, তারপরে তুমি ল্যাপটপটা নিয়ে চলে। এই হচ্ছে। আচ্ছা স্যার, আর এই যে ব্যাংকে যে যেতে হবে, এটা আমার ব্যাংক তো? আমি যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি আর যেই ব্যাংকটা দেওয়া আছে, মানে দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, কারণ ওরা বলেছে যে বিভিন্ন ব্যাংক আছে যেগুলো আর কি তোমার মানে গভর্নমেন্টের বা ইয়ের আন্ডারে, ঠিক আছে? কি একটা নাম দিয়েছে, আমার এক্সাক্ট টার্মটা মনে পড়ছে না, হ্যাঁ, ওই ব্যাংকগুলোকে বলে কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে? হ্যালো, আচ্ছা স্যার, ওকে 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 স্যার, ঠিক আছে। এই কোঅপারেটিভ ব্যাংক থেকে আর কি এগুলো আর কি তোমার ডিসবার্স হবে, ঠিক আছে? দ্যাট ডাজন্ট ম্যাটার। এবার কোঅপারেটিভ ব্যাংক থেকে হলো তোমার অ্যাকাউন্টই আর কি কানেক্টেড থাকছে তার সাথে, তোমার ক্রেডিট কার্ডটা ওই ব্যাংক থেকে হচ্ছে। আমাদের তো এক একজনের 4, 5টা, 6টা করেও ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাই না? অনেকেরই অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তো দ্যাট ডাজ মিন কি তোমাকে ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে তুমি ওখান থেকে টাকা পাবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই হবে, শুধুমাত্র ওই মানে ক্রেডিট কার্ডটা তোমাকে দেবে কোঅপারেটিভ ব্যাংক যারা আছে তা। এইবার কি হবে, ধরো আমি আমার এন্ড থেকে আমি বলে দিই প্রসেসটা কিরকম। তোমরা যখন এইগুলো পাঠাচ্ছ, সব ডকুমেন্টস গুলো পাঠাচ্ছ, দেন আই উইল ভেরিফাই, আমি ভালো করে ভেরিফাই করে দেখবো তোমাদের ডকুমেন্টস গুলো ঠিকঠাক আছে কিনা, অ্যাডমিশন রিসিপ্ট থেকে শুরু করে অন্য যে ক্রেডেনশিয়ালস গুলো, সাইন গুলো দেখে নেবে, বা বারবার করে বলছি প্যান কার্ডের যে সাইন গুলো, বা তোমার বাবা মা এবং তোমার সাইন আপলোড করতে বলবে, সেটাও দেখে নেবে ভালো করে, সেগুলো ঠিকঠাক করে আপলোড হলো কিনা। এইগুলো দেখার পরে আমি কিন্তু তারপর এটা পাঠিয়ে দেবো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তারপরে সেটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করে যদি দেখে ঠিকঠাক আছে, তাহলে সে পাঠিয়ে দেবে ব্যাংকে। যদি সে দেখে বলে যে না ঠিকঠাক নেই, এই প্রবলেম হচ্ছে, তখন সে আবার আমাকে মানে পাঠিয়ে দেবে, আমাকে ব্যাক করবে। আমাকে ব্যাক করলে পরে আমি আবার তোমাকে ব্যাক করব। তোমাকে ব্যাক করলে পরে তুমি একটা এস্টিমেশন ডেট পাবে, 7 ডেজ, 7 দিনের মধ্যে তোমাকে আবার রিফিল করে সেটাকে আবার আমাকে পাঠাতে হবে। তখন অ্যাজ এ নোডাল অফিসার আমি আবার সেটাকে আবার ইয়ের কাছে ফরওয়ার্ড করবো, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করার পরে দে উইল ফরওয়ার্ড ইট টু দ্য ব্যাংক। আফটার দ্যাট হয়তো লোন স্যাংশন হবে বা লোন রিজেক্ট হবে। এবার লোন রিজেক্ট হয় কোন কোন ক্ষেত্রে? ধরো তোমার কোর্স ফি 1,10,000 টাকা, তুমি সেখানে দিয়ে বসে আছো, তোমার 7 লাখ টাকা লোন চাই, এইসব ক্ষেত্রে কিন্তু তোমার আর কি ব্যাংক রিজেক্ট করে। আর ব্যাংক স্যাংশন করে কোনগুলো? ধরো তোমার কোর্স আছে 1,10,000, তুমি 1,40,000 টাকা চেয়েছো, সেই সব ক্ষেত্রে কিন্তু ব্যাংক ইজিলি এগুলোকে স্যাংশন করে। ব্যাপারটা বোঝা গেল তাহলে? এই হচ্ছে টোটাল মানে ক্রেডিট কার্ড রিলেটেড ব্যাপার। কারো কোনো কোয়ারি আছে এরপর? না স্যার, আমার তো নেই। বাকি বাকি অন্য যারা আছো সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকে করে সবাই এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাইটা করে ফেলো, ঠিক আছে? কারণ এটা আমাদের একটা সিকিউরিটি ডিপোজিটের মতো, যেমন অসময় মানুষের দরকার পড়ে, এটা আমাদের অসময়ের জন্য লাগবে। যারা দিতে পারছো ঠিক আছে, যারা দিতে পারছো না তাদের জন্য খুব কাজে লাগবে। বারবার করে কলেজের ফোনও ইয়ে করতে হবে না, অ্যাটেন্ড করতে হবে না, তোমাকে শুধুমাত্র ব্যাংকে গিয়ে কার্ডটা সোয়াইপ করে দিয়ে আসলেই হয়ে যাবে। বাকিটা তুমি চাকরি যখন পাবে তারপরে দেখে নেবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকে আমাদের সেশনটা এই অবধি থাকলো। একটু বন্ধু বান্ধবরা যদি জিজ্ঞেস করে, নিজেদের মধ্যে কথা বলে একটু বলে দিও কিভাবে এই প্রসেসটা হ্যান্ডেল করতে হয়,
কারণ আমার তো পক্ষে তো সম্ভব না সবাইকে ধরো ইন্ডিভিজুয়ালি ফোন করে বলে দেওয়া বা সবার ফোনগুলো রিসিভ করা। আমাকে অনেকেই ফোন করছো, হয়তো সবার ফোন আমি ধরতেও পারছি না, এত সারাদিন প্রেশার থাকছে বিভিন্ন ফোন কলের। তো দ্যাটস ওয়াই আমি এই জন্যই তোমাদের একটা মিটিং করে জানিয়ে দিলাম টোটাল ব্যাপারটা কিভাবে করতে হবে, রান করতে হবে না করতে হবে। হ্যাঁ, এইবার এইভাবে কিন্তু তোমরা ইজিলি একদম তোমরা ইয়ে করে দিও, ঠিক আছে? আর আমি দেখো স্পেশাল কোনো গাইডলাইন্স মানে বানাইনি, কারণ দেখো তোমরা এখনকার ছেলে মেয়ে, তোমাদের কাছে এগুলো একদমই ইজি, নিজের ফোন থেকেই সব করতে পারবে এবং 5 থেকে 10 মিনিট টাইম লাগবে যদি জিনিসপত্রগুলো ঠিকঠাক থাকে। ওই জন্য আমি আলাদা করে এর জন্য আর কোনো গাইডলাইন্স বানালাম না। গভর্নমেন্টের একটা গাইডলাইন্স আছে, সেটাও লাগবে না, তোমরা নিজেরাই পারবে ফর্মটা ফিল আপ করতে, ঠিক আছে? করে আর কি ধরো সাবমিট করো, আফটার দ্যাট আমি সেগুলোকে ভেরিফাই করে আমি তারপরে সেগুলো যদি ঠিকঠাক থাকে তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো। আর যদি কোনো ভুলভাল থাকে তাহলে আমি স্টুডেন্টকে ফোন করব এবং ফোন করার পরে আর কি তোমাদের এন্ড থেকে ঠিকঠাক করি, আবার তারপরে সেটাকে আবার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাবো। ক্লিয়ার? তো আজকে আমাদের এই মিটিংটা এই অবধি থাকলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। হুম, হ্যাঁ, স্যার শিহরি আমার রাউত একটা বলো। প্রশ্ন ছিল, বলছি স্যার যতদূর শুনেছিলাম যে মানে মেসের কথাটা তো বলেছিল গভর্নমেন্ট থেকে, তো ওই যে মেসের ওই যে ব্যাপারটা ওই কি যে একটু ওই যে বলবেন? 60,000, ওই যে 60,000, ওই যে বললাম ল্যাপটপ বা মেস, ওটা তোমার পার্সোনাল ইউজের আচ্ছা জন্য। সেটা ল্যাপটপে আচ্ছা খরচা আচ্ছা, করলে মানে তুমি ওইটার মধ্যে স্যার আমি ল্যাপটপও করতে পারি বা হোস্টেল ফিসও করতে পারি, যা কিছু। এই আচ্ছা তো আচ্ছা এবার বুঝতে পেরেছো। সাপোজ ধরো তুমি মেসে থাকো, তোমার মেসের ফি হচ্ছে পার মাসে হয়তো 2,000 টাকা করে সাপোজ। এইবার তাহলে কি তোমার তাহলে এই যে মানে 2.5 বছরে কমাস হয়, 12 মাস, 12 12 24, 30 মাস। 30 মাসে তাহলে তুমি যদি 2,000 টাকা করে মেস ভাড়া হয় তাহলে কত? 60,000 টাকা তুমি ওখান থেকে পেয়ে যাচ্ছ। বা হস্টেল ফিস ধরো তোমার 5,000 টাকা করে, তাই তো? তাহলে যদি হ্যাঁ তুমি মানে 60,000 টাকায় কি 12 মাসের হস্টেল ফি পাচ্ছ? হ্যাঁ কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইভাবেই আর কি জিনিসটা রান করবে। হ্যাঁ, আচ্ছা কারণ দেখো আমরা একটা হেল্প পাচ্ছি, কিন্তু আমাদের এটা ভাবলে চলবে না সবটাই আর কি ধরো গভর্নমেন্ট দেবে, বুঝতে পারলে? ধরো গভর্নমেন্ট কি দিচ্ছে, পড়াশোনার খরচাটাও দিচ্ছে, তারপরে তোমার ধরো আনুষঙ্গিক একটা খরচ চালানোর জন্য তোমাকে একটা অ্যামাউন্টও দিচ্ছে, যাতে তুমি সেটা দিয়ে কোনো হোস্টেল ফি, মেস ফি বা ল্যাপটপ কিনতে পারো। মানে এখানে সব অপশন কিন্তু তোমাকে গভর্নমেন্ট দেবে না। যদি ল্যাপটপ করো তাহলে তোমাকে ল্যাপটপ কিনে নিতে হবে, আর যদি ওই টাকাটা ল্যাপটপে না খরচ করো তাহলে তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাংকের সাথে কথা বলে, যেখানে তুমি হস্টেল ফি দিচ্ছ বা মানে যে অ্যাকাউন্টে তুমি ইয়ে করছো মানে মেস ফি, মেস ভাড়া দিচ্ছ, সেই অ্যাকাউন্টে ওরা আর কি টাকাটা পাঠিয়ে দেবে। কথাটা বুঝতে পেরেছো? মানে হ্যাঁ স্যার স্যার, দুটো বুঝতে পেরেছি। একসঙ্গে করা যাবে না? দুটো একসঙ্গে করা যাবে না, যে কোনো একটা, হয় ল্যাপটপ কেনো বা ইনস্ট্রুমেন্ট কেনো যেগুলো পড়াশোনার পারপাসে দরকার, অথবা বাড়ি ভাড়া বা ধরো রেন্ট বা হোস্টেল ফি এগুলো দাও। কারণ দেখো গভর্নমেন্ট তো এই গভর্নমেন্টও জানে যে কত স্টুডেন্ট আর ধরো মানে হস্টেলে থাকে। আমাদের টোটাল কলেজে ধরো ওই 25% স্টুডেন্ট আছে বা 20% যারা হস্টেলে থাকে, বাকি 78% কিন্তু আমাদের মানে ওই বারুইপুর, সোনারপুর, হ্যাঁ, তারপরে আমাদের গড়িয়া, আমাদের মানে এইদিকে ধরো শিয়ালদা বা এইসব জায়গাতেই কিন্তু বেশি যায়, বুঝতে পেরেছো? এবার এগুলো তো গভর্নমেন্ট জানে না যে 70% স্টুডেন্ট বা 80% স্টুডেন্ট আছে আমরা মানে যারা ডেইলি বেসিসে কলেজে যায়, বাকি 20% বা 25% আছে যারা মেস বা হস্টেলে থাকে। তো এই জন্য আর কি গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভ যে ধরো যারা আর কি মানে এরকম কাছাকাছি থাকতে বা ইয়ে করছে, তারা তাহলে এই টাকাটা দিয়ে ল্যাপটপটা কিনে নিতে পারছে বা পড়াশোনার খরচে লাগাতে পারছে। যারা একটু দূরে থাকে তাদের ক্ষেত্রে একটা থাকার জন্য একটা সুবিধা হয়ে যাচ্ছে। এইসব ভাবনা চিন্তা করেই আর কি গভর্নমেন্ট এই, ঠিক আছে? তাহলে আজকের মিটিংটা আমরা এই অবধি রাখি। মোটামুটি অনেকক্ষণ কথা হলো তোমাদের সাথে, ঘন্টাখানেক হলো কথা। আশা করি সবাই বুঝতে পেরে গেছো এই ক্রেডিট কার্ডের টোটাল ব্যাপারগুলো নিয়ে, তাই তো? হ্যাঁ স্যার, ইয়েস। এরপরেও যদি কারো কোনো কনফিউশন তৈরি হয়, বন্ধুদের তো বলে তোমরা নিজেরাই মানে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছ বন্ধু বান্ধবদের কনফিউশন হলে। আর যদি তোমাদের নিজেদের কোনো কনফিউশন হয় তাহলে আমাকে ঠিক আছে, যদি ফোনে না পাও আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো। ওকে, ওকে আজকের স্যার। মিটিংটা তাহলে এই অবধি থাকছে, আমি তাহলে লিভ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
This conference will now be recorded.